মাসের শেষের অগোছালো সংখ্যা আর রিপোর্টের মাঝে ডাইরেক্ট ডিপোজিটের নোটিফিকেশনের শব্দ আমাকে জাগিয়ে তুলল। আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। ব্যালেন্স অ্যালার্টে $৫,৫০০ একটি অঙ্ক জ্বলজ্বল করছিল। এটি এমন একটি অঙ্ক যা আমি ৫ বছর আগে আমার পেশার প্রথম দিকে স্বপ্নেও কল্পনা করার সাহস পেতাম না। আমার নাম লায়লা, আমার বয়স ৩০ বছর এবং আমি বড় শহরের একটি স্বনামধন্য কমিউনিকেশন এজেন্সিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করি। বাইরের থেকে সবাই আমাকে ঈর্ষার চোখে দেখত। তারা বলতো যে আমি স্বপ্নের জীবনযাপন করছি, একজন আধুনিক নারী যার একটি ক্রমবর্ধমান ক্যারিয়ার, একজন স্বামী এবং একটি স্থিতিশীল পরিবার রয়েছে। কিন্তু এই নিখুঁত বাহ্যিক রূপের পেছনের সত্যটা কেবল আমিই জানতাম। সেই তথাকথিত স্থিতিশীলতা বাস্তবে সাবানের বুদবুদের মতোই ভঙ্গুর ছিল। আমার স্বামী তারেক একজন সাধারণ জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, যার বেতন আমার বেতনের ৩ ভাগের ১ ভাগও ছিল না। আমি এটাকে কখনোই কোনো সমস্যা হিসেবে দেখিনি। আমার কাছে বিয়ে হলো একটি ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া। যদি একজন অর্থ উপার্জনে পারদর্শী হয়, তবে অন্যজন ঘরের দেখাশোনা করবে, যতক্ষণ না দুজনের মধ্যে একটি সম্প্রীতি থাকে। তবুও সেই দিনই ঝড়ের পূর্বাভাস শুরু হয়েছিল, যেদিন তারেক লাজুকভাবে আমার কাছে এসে তার মাকে তার দূরের ছোট্ট শহর থেকে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল। সে আমার হাত ধরে রুদ্ধ কণ্ঠে বলল, লায়লা, আমার ভালোবাসা, মা শহরে একদম একা। তার এইমাত্র একটি হালকা স্ট্রোক হয়েছে এবং তার শরীরের বাম দিক অবশ হয়ে গেছে। আমি তার একমাত্র ছেলে এবং তাকে এখানে এনে দেখাশোনা না করাটা আমার জন্য চরম অকৃতজ্ঞতা হবে। সে একা থাকা অবস্থায় যদি তার কোনো ক্ষতি হয়, তবে আমি সারা জীবন আফসোস করব। তার লাল চোখ দেখে আমার মন গলে গেল। আমি স্বভাবতই একজন আবেগপ্রবণ মানুষ এবং যেহেতু আমি অল্প বয়সেই মাকে হারিয়েছি, তাই আমি মাতৃস্নেহকে অত্যন্ত মূল্য দিই। আমার অবিশ্বাস্য রকমের ব্যস্ত কাজের রুটিন থাকা সত্ত্বেও আমি সম্মতি জানিয়ে মাথা নাড়লাম। বিয়ের আগেই আমি আমার জমানো টাকা দিয়ে এই ৩ বেডরুমের অ্যাপার্টমেন্টটি কিনেছিলাম, তাই জায়গার দিক থেকে শাশুড়িকে স্বাগত জানানো কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। এটি শুধু একটি অতিরিক্ত প্লেট, সামান্য কিছু কাটলারি আর দেখাশোনা করার জন্য অতিরিক্ত একজন মানুষের ব্যাপার ছিল। আমি কল্পনাও করতে পারিনি যে আমার এই সম্মতি একটি নেকড়েকে আমার দরজা খুলে দেবার সমান হবে। আমার শাশুড়ি খাদিজা শহরে এসে পৌঁছাল। তাকে দেখে সত্যিই করুণ লাগছিল। তার একটি হাত দুর্বল হয়ে ঝুলেছিল, একটি পা টেনে টেনে হাঁটছিল, আর তার মুখে সর্বদা ব্যথার ছাপ লেগেই থাকত। তার প্রতি করুণা করে আমি একটি ক্লিনিং সার্ভিস ভাড়া করলাম এবং ব্যক্তিগতভাবে প্রতি রাতে তার খাবার ও ওষুধের দায়িত্ব নিলাম। কিন্তু খাদিজা আমার কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন প্রমাণিত হল। সে অভিযোগ করত যে স্যুপ খুব পাতলা, মুরগি বেশি রান্না করা হয়েছে। সে আমাকে কাজ থেকে দেরি করে ফেরার জন্য এবং মাঝে মধ্যে ঘর অবহেলা করার জন্য সমালোচনা করত। কোনো এক অন্তহীন দিনের পর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুতে পারতাম, তখনই সে আমার বেডরুমের দরজায় কড়া নাড়ত এবং তাকে বাথরুমে নিয়ে যাওয়ার দাবি জানাত। যদিও আমি তার জন্য একটি পোর্টেবল টয়লেট কিনেছিলাম এবং সেটা তার বিছানার ঠিক পাশেই রেখেছিলাম। তারেক সবসময় একই কথা বলত, সে বয়স্ক এবং অসুস্থ লায়লা, তার সাথে একটু ধৈর্য ধরো। আজকের সকালটাও অন্যরকম ছিল না। খাদিজার গোঙানি এবং হাড়ের ব্যথার অভিযোগের কারণে এক নির্ঘুম রাত কাটানোর পর খুব সকালে মিটিংয়ে সময়মতো পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করে মেকআপ করলাম। নতুন প্রজেক্ট নিয়ে আমার মাথা ঘুরছিল। আমি ঝড়ের বেগে অ্যাপার্টমেন্ট ছাড়লাম, কিন্তু ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার অর্ধেক রাস্তায় এসে আতঙ্কের সাথে বুঝতে পারলাম যে আমি আমার আইডি কার্ডটি ড্রেসারের উপর ফেলে এসেছি। সেটি ছাড়া আমি সিকিউরিটি পেরিয়ে মিটিং রুমে ঢুকতে পারব না। দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে ফিরে যেতে বললাম। ভবনের প্রবেশপথে পৌঁছে আমার ঘড়ির দিকে তাকালাম। যদি আমি তাড়াহুড়ো করি, তবে এখনও মিটিংয়ে অংশ নিতে পারব। শাশুড়িকে না জাগিয়ে চুপি চুপি ভেতরে ঢুকে কার্ডটি নিয়ে বেরিয়ে আসার উদ্দেশ্যে আমি আঙুলের ছাপ দিয়ে দরজা খুললাম। কিন্তু যখন আমি ভারী কাঠের দরজাটি ঠেলে খুললাম, একটি দৃশ্য আমাকে আমার জায়গায় জমিয়ে দিল, আর আমার শিরায় রক্ত বরফ হয়ে গেল। বসার ঘরে বড় ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন থেকে একটি উল্লাসময় লোকগানের উচ্চ শব্দ ভেসে আসছিল। আমার সেই শাশুড়ি খাদিজা, যার শরীর অর্ধেক অবশ ছিল এবং আগের রাতে বাথরুমে যাওয়ার প্রতিটি পদক্ষেপে আমার সাহায্যের প্রয়োজন পড়েছিল, সে এখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে সঙ্গীতের তালে তালে আশ্চর্যজনক সাবলীলতায় হাত পা নাড়ছিল। সে একটি পালকের ডাস্টার ধরে নেচে নেচে উচ্চস্বরে হাসছিল। স্ট্রোক করা রোগীর কোনো চিহ্নই তার মাঝে ছিল না। তারেক সোফায় বসে তার ফোন দিয়ে মায়ের ভিডিও করছিল আর হাসতে হাসতে বলছিল, মা, তুমি সত্যিই এক অসাধারণ অভিনেত্রী। গতকাল যখন তুমি ব্যথার অভিযোগ করছিলে, তখন আমি লায়লার মুখে আতঙ্কের ছাপ দেখেছিলাম।
খাদিজা থামল এবং কোমরে হাত রাখল। তার কণ্ঠস্বর ছিল শক্তিশালী এবং পরিষ্কার, যা তার স্বাভাবিক দুর্বল ও ফিসফিস করা স্বর থেকে সম্পূর্ণ আলাদা। সে বলল, আমি তোমাকে বলেছিলাম না বাবা, তোমাকে শুধু আমার কথা শুনতে হবে। তোমার বউ একটা বোকা। সামান্য অসুস্থতার ভান করলেই সে আমাকে রানীর মতো সেবা করে। দাঁড়াও, দেখি সে কি করে। রানিয়ার তো সন্তান হতে চলল, তাড়াতাড়ি করে বউ বদলে ফেলো প্লিজ। এই বাড়ির একজন উত্তরাধিকারী দরকার, এমন কোনো নারী নয় যে কেবল লায়লার মতো নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। 3 বছর হয়ে গেল, কিন্তু আমাকে একটা নাতিও দিতে পারল না। সে একদম অপদার্থ। আমি দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ব্যাগটা এত শক্ত করে চেপে ধরেছিলাম যে আমার নোক আমার ত্বকে দেবে গিয়েছিল। আমার শাশুড়ির প্রতিটি কথা আমার হৃদয়কে ধারালো ছুরির মতো ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। দেখা গেল যে আমার সমস্ত সহানুভূতি, ধৈর্য এবং উদারতা তাদের কাছে নিছক একটি কৌতুক ছাড়া আর কিছুই ছিল না। এবং তারেক, সেই মানুষটি যার সাথে আমি আমার জীবন ভাগ করে নিয়েছি, সে তার মায়ের সাথে মিলে আমাকে এমন নির্লজ্জভাবে প্রতারণা করার ষড়যন্ত্র করেছে। তারেক হালকা হেসে মাকে উত্তর দিল, শান্ত হও মা, আমি ইতোমধ্যেই তার পরিকল্পনা করছি। আমি শুধু তার কাছ থেকে আরও কিছু টাকা পাওয়ার অপেক্ষায় আছি। এই মাসে তার বেতন বেড়েছে। গতকাল ব্যাংকের নোটিফিকেশনে $5,500 দেখিয়েছে। তাকে দিয়ে আমাদেরকে আর কিছুদিন চলতে দাও, তারপর আমি রানিয়া আর বাচ্চাকে এখানে নিয়ে আসব। খাদিজা উত্তর দিল, ঠিক আছে, তুমি জানো কি করতে হবে। আর মনে করে ওই দামি দোকান থেকে রানিয়ার জন্য একটি সুন্দর উপহারের ছুরি কিনবে, যাতে সে ভালো করে খেতে পারে। তোমার এই অপদার্থ বউয়ের চেয়ে আমার নাতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। খাদিজা একটি ব্যঙ্গাত্মক হাসি হাসল, সোফার ওপর ডাস্টারটি ছুঁড়ে ফেলল এবং দ্রুত পায়ে রান্নাঘরের দিকে হেঁটে গেল 1 গ্লাস জল ঢালার জন্য, একজন যুবতীর চেয়েও বেশি চটপটে ভঙ্গিতে। আমি ডুকরে কান্না আটকে রাখার জন্য আমার মুখ ঢেকে নিলাম। আমার পৃথিবী ভেঙে পড়ছিল। আমার সামনের কাঠের দরজাটি আমাকে কেবল আমার ঘর থেকেই আলাদা করেনি, বরং 3 বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সুখের সেই মিথ্যা মোহ থেকেও আলাদা করে দিয়েছিল। বউ বদল, রানিয়া, নাতি, এই শব্দগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, যা একটি ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের মতো আমার মধ্যে অবশিষ্ট দাম্পত্যের যে কোনো স্নেহকেও ধ্বংস করে দিয়েছিল। আমি 1 পা পিছিয়ে গেলাম। আমার চোখ বেয়ে গরম জল গড়িয়ে পড়ল, কিন্তু আমার হৃদয় বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার ইচ্ছে করছিল ভেতরে ঢুকে চিৎকার করতে, আমার সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে এবং ওই কপট কফি টেবিলটি উল্টে দিয়ে এই ঘৃণ্য জুটিকে সবার সামনে উন্মোচন করতে। কিন্তু যে হাতটি দরজা ঠেলতে যাচ্ছিল তা মাঝপথেই থেমে গেল। বছরের পর বছর ধরে গড়ে ওঠা একজন ম্যানেজারের যুক্তি আমাকে হঠাৎ করেই সেই কঠিন বাস্তবে ফিরিয়ে আনল। আমি যদি এখন ভেতরে ঢুকি, তারা সবকিছু অস্বীকার করবে। তারা হয়তো আমাকে পাগল বলে অভিযুক্ত করবে, অথবা খাদিজা নিজেকে মাটিতে আছড়ে ফেলে খিঁচুনি ওঠার ভান করবে। আমার চোখ ও কান ছাড়া আমার কাছে আর কোনো প্রমাণ ছিল না, আর মুখের কথা তো হাওয়ায় মিলিয়ে যায়। কে আমাকে বিশ্বাস করবে যখন তারেক সব সময় সবার সামনে আদর্শ স্বামীর অভিনয় করে আর খাদিজা অসহায় অসুস্থ এক বৃদ্ধার অভিনয় করে? আমি দরজাটি বন্ধ করে দিলাম। আমার নিজের ঘরেই একজন চোরের মতো নিস্তব্ধভাবে প্রতিটা কাজ করছিলাম। আমি একটি হারানো আত্মার মতো হেঁটে লিফটের দিকে পিছিয়ে গেলাম। ভবনের জরুরি সিঁড়িতে আমার সমস্ত শক্তি ভেঙে পড়ল। আমার পুরো শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল। রাগ এবং ব্যথা মিশে আমার বুকে একটি ভারী পাথরের মতো বসে গেল, যার ফলে আমার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল। আমার মনে পড়ল সেই সময়গুলোর কথা, যখন তারেক সন্তান নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিত এবং রাতে আমাকে কাজ নিয়ে বাড়ি ফিরতে দেখে গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলত। দেখা গেল যে এই সব কিছুই ছিল একটি ঘৃণ্য ষড়যন্ত্রের প্রস্তুতি। সে কেবল একজন বিশ্বাসঘাতকই ছিল না, অন্য একজন নারীর গর্ভে তার একটি সন্তানও আছে। আর এখন সে এবং তার মা আমাকে আমার শেষ বিন্দুটুকু নিংড়ে নিয়ে রিক্ত হস্তে রাস্তায় ছুঁড়ে ফেলার পরিকল্পনা করছে। ঠিক আছে তারেক, তুমি কি অভিনয় করতে চাও? তাহলে আমি শেষ পর্যন্ত তোমার সাথেই অভিনয় করব। গাল বেয়ে গড়িয়ে পড়া একটি চোখের জল মুছতে মুছতে আমি বিড়বিড় করে বললাম। আমি আমার ফোন বের করলাম এবং পারিবারিক জরুরি অবস্থার কারণে 1 ঘন্টা দেরি হবে জানিয়ে আমার ম্যানেজারকে একটি মেসেজ পাঠালাম। তারপর আমি সরাসরি একটি ট্যাক্সি নিয়ে কাছের একটি ইলেকট্রনিক্সের দোকানে গেলাম। আমি অত্যন্ত আধুনিক 3টি ছোট গুপ্তচর ক্যামেরা বেছে নিলাম, যেগুলো কৃত্রিম ফুলের ফুলদানি, দেয়ালের সকেট এবং একটি পোর্টেবল চার্জারের মধ্যে লুকানো যেতে পারে। আমার হাতে সেই ছোট ডিভাইসগুলো ধরে আমি একটি তিতপল্য অনুভব করছিলাম।
আমি কখনো ভাবিনি যে এমন দিন আসবে যেদিন আমাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে, তাদের ওপর গুপ্তচর ভিত্তি করতে, যাদের আমি আমার পরিবার বলে ডাকতাম। কিন্তু এইমাত্র আবিষ্কৃত সেই তিক্ত সত্য আমাকে একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়েছিল। মানুষের হৃদয় হল সবচেয়ে কঠিন একটি বিষয়, যার পূর্বাভাস দেওয়া যায় না, আর অন্ধবিশ্বাস হল এমন একটি বিষ যা আপনি নিজেই নিজের জন্য তৈরি করেন। 1 ঘন্টার বেশি সময় পর আমি বাড়ি ফিরলাম। দরজা খোলার আগে একটি দীর্ঘশ্বাস নিলাম, আমার মুখের অভিব্যক্তি ঠিক করলাম এবং একটি ক্লান্ত কিন্তু চিন্তিত হাসির ভান করলাম। দরজা খুলল। ভেতরে তখন গান বাজানো বন্ধ হয়ে গিয়েছিল। খাদিজা একটি পাতলা কম্বল গায়ে জড়িয়ে সোফায় শুয়ে দুর্বলভাবে গোঙাচ্ছিল। তার এক গভীর উদ্বেগের অভিব্যক্তি নিয়ে তার পাশে বসে তার পা মালিশ করছিল। আমাকে দেখে তার চোখে একটু বিস্ময়ের ঝলক দেখা গেল, যা দ্রুত একটি ভর্ৎসনার দৃষ্টিতে পরিণত হল। তুমি এই সময় কেন ফিরেছ? আমি আমার আইডি কার্ড ভুলে গিয়েছিলাম। মায়ের পায়ে খুব ব্যথা করছে। তুমি কিছু স্যুপ বানাবে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি আসোনি। এই নতুন নাটক দেখে আমি আমার গলার কাছে উঠে আসা বমি ভাব চেপে রাখলাম। আমি আমার স্বভাবসুলভ ক্ষমা প্রার্থনার সুরে বললাম, আমি দুঃখিত, আমি আমার আইডি কার্ড ভুলে গিয়েছিলাম বলে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। আসার পথে মায়ের জন্য কিছু ভিটামিনও কিনেছি। মা, তোমার কি খুব ব্যথা করছে? আমি এখনই রান্নাঘরে গিয়ে তোমার জন্য স্যুপ বানাচ্ছি। খাদিজা অর্ধেক চোখ খুলে আমার দিকে তাকালো এবং তারপর আবার চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, খুব ব্যথা করছে মা, আমার মনে হয় এই পাটা একদম অকেজো হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমি ক্ষিধায় মারা যাচ্ছি। আমি মাথা নেড়ে দ্রুত আমার রুমে গিয়ে ব্যাগটা রাখলাম। বসার ঘরে তারেকের সেই অনুগত ছেলের ভূমিকায় মগ্ন থাকার সুযোগ কাজে লাগিয়ে আমি দ্রুত একটি ক্যামেরা আমাদের বিছানার দিকে মুখ করে থাকা দেয়ালের সকেটে স্থাপন করলাম। অন্যটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বসার ঘরের টিভি স্ট্যান্ডের ফুলদানিতে লুকিয়ে রাখলাম, যেখান থেকে পুরো ঘরের সবচেয়ে ভালো ভিউ পাওয়া যেত। আর শেষটি পরে কোনো সুযোগ বুঝে খাদিজার ঘরে লাগানোর সিদ্ধান্ত নিলাম। সে রাতের খাবার পর্বটি ছিল গুমোট। আমি দেখলাম তারেক পরম আদরে তার মাকে খাবার খাইয়ে দিচ্ছে, আর খাদিজা কাঁপতে কাঁপতে চামচটি মুখের কাছে নিয়ে যাচ্ছে। আমার চোখ দিয়ে প্রায় জল গড়িয়ে পড়ছিল, আবেগে নয় বরং ঘৃণায়। আমার নিজের তৈরি করা খাবারের প্রতি এবং পারিবারিক স্নেহের এই নকল পরিবেশের প্রতি আমার চরম বমি ভাব হচ্ছিল। সেই রাতে তারেকের পাশে শুয়ে আমি তার নিয়মিত নাক ডাকার আওয়াজ শুনছিলাম। আগে এই শব্দটি আমাকে এক ধরনের নিরাপত্তার অনুভূতি দিত, কিন্তু আজ এটি যেন শীতনিদ্রায় থাকা একটি বিষধর সাপের হিস হিস শব্দের মতো শোনাচ্ছিল, যে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার মোক্ষম মুহূর্তের অপেক্ষায় আছে। আমি বিছানার এক প্রান্তে গুটিসুটি মেরে শুয়েছিলাম। অন্ধকারে আমার ত্বক যেন তার ত্বককে স্পর্শ না করে সেই চেষ্টা করছিলাম। আমি আমার ফোন খুলে ক্যামেরাগুলোর সাথে কানেক্ট করলাম। স্ক্রিনে একটি অন্ধকার এবং নিস্তব্ধ বসার ঘর ভেসে উঠল। কিন্তু আমি জানতাম, কাল যখন আমি ঘর থেকে বেরোব তখন এই জায়গাটি নিকৃষ্টতম প্রহসনের মঞ্চে পরিণত হবে। আমার মনে পড়ল সম্প্রতি তারেকের চাওয়া টাকাগুলোর কথা। কাজিনের বিয়ের উপহারের জন্য $100, গাড়ি সারানোর জন্য $300 আর মায়ের ভেষজ ওষুধের জন্য $80। এই ছোট অঙ্কগুলো একসাথে করলে হঠাৎ করেই বিষয়টি আরও বেশি সন্দেহজনক মনে হল। হয়তো আমার কষ্টার্জিত এই টাকাগুলো গাড়ি সারানোর বা ওষুধ কেনার জন্য ছিল না, বরং অন্য এক নারীকে এবং তার পেটের সন্তানকে পরিপুষ্ট করার জন্য ছিল। বউ বদল। আমি অন্ধকারে এক শীতল হাসি হাসলাম। দেখা যাক, এই ছাদটা যখন ভেঙে পড়বে তখন প্রথম কে পিষ্ট হয়। পরদিন দুপুরে সেন্ট্রাল এসির কারণে অফিসের বাতাস ঠান্ডা ছিল, কিন্তু আমার হৃদয় জ্বলছিল, যেন আমি জ্বলন্ত কয়লার ওপর বসে আছি। আমি ব্রেকরুমের একটি শান্ত কোণায় লুকিয়েছিলাম, আমার হাতে ফোন আর আমার চোখ সরাসরি ঘরের ক্যামেরা থেকে আসা লাইভ ব্রডকাস্টের দিকে স্থির ছিল। শহরের কোলাহল দূরে মনে হচ্ছিল, আর শুধু আমার হৃদয়ের উন্মত্ত স্পন্দন বাকি ছিল। খাদিজা, আমার সেই করুণ ও শয্যাশায়ী শাশুড়ি, তার দৈনন্দিন দৃশ্যটি পারফর্ম করছিল। আমি নিজের চোখে না দেখলে এটি কখনোই বিশ্বাস করতাম না। ফোনের স্ক্রিনে দেখলাম খাদিজা হালকা পায়ে বসার ঘরে হাঁটছে আর টিভি দেখতে দেখতে প্যাস্ট্রি খাচ্ছে। মাঝে মাঝে সে রোবোটিক ভ্যাকিউম ক্লিনারটিকে লাথি মারছিল, কারণ সেটা তার যাওয়ার পথে বাধা সৃষ্টি করছিল। সে বিড়বিড় করে বলছিল, এই অকেজো জিনিসটা খালি ঘুরতে থাকে আর আমার রাস্তায় এসে দাঁড়ায়, এটা শুধু শুধু কারেন্ট পোড়াচ্ছে। তাকে এত সুস্থ এবং চটপটে দেখে আমার মনে পড়ল আগের রাতে তার সেই কাঁপতে থাকা রূপের কথা, যখন আমাকে চামচে করে তাকে স্যুপ খাওয়াতে হয়েছিল। এক অবর্ণনীয় তিক্ততা আমাকে গ্রাস করল। দেখা গেল যে তার ছেলের প্রতি আমার দয়া ও সম্মান ছিল কেবল তাদের বিনোদনের জন্য একটি খেলা। ঠিক
ঠিক সেই মুহূর্তে ভিডিওতে তারেকের ফোন ভেজে উঠল। সে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি ফিরেছিল। ক্যামেরার মাধ্যমে দেখলাম তারেক তাড়াহুড়ো করে ফোনের উত্তর দিচ্ছে। তার কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গেল এবং অত্যন্ত মিষ্টি ও প্রেমময় শোনাল, যা সম্প্রতি আমার সাথে ব্যবহার করা তার নীরস স্বর থেকে একেবারে আলাদা ছিল। সে বলল, হ্যাঁ আমি জানি প্রিয়তমা, ভালোভাবে খাও যাতে আমাদের ছোট্ট সোনামণি শক্তিশালী হয়ে বেড়ে ওঠে। কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আমি এইমাত্র লায়লাকে মায়ের ওষুধের জন্য অতিরিক্ত $500 দিতে বলেছি। আমি কালই তোমাকে সেগুলো পাঠিয়ে দেব যাতে তুমি বাচ্চার জন্য জিনিসপত্র কিনতে পারো। আমি প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কথাগুলো সূচের মতো আমার কানে বিদ্ধ হচ্ছিল। লায়লা, আমার নাম, আমার স্বামীর মুখে এতটা অবজ্ঞার সাথে উচ্চারিত হল। দেখা গেল যে তার অসুস্থ মায়ের ওষুধ ও সেবার জন্য বরাদ্দ করা যে $500 আমি আজ খুব সকালে নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলেছিলাম, তা আসলে তার প্রেমিকাকে সমর্থন করার জন্য ছিল। আমি ফোনের স্ক্রিন বন্ধ করে দিলাম। আমার হাত এতটাই কাঁপছিল যে আমি টেবিলের ওপর রাখা জলের গ্লাসটি প্রায় ফেলে দিচ্ছিলাম। বিশ্বাসঘাতকতার অনুভূতি আমাকে ততটা কষ্ট দেয়নি যতটা না অবহেলিত হওয়া এবং অন্যের সুখ জোগানোর জন্য নিরলসভাবে খেটে মরা একটি ভারবাহী পশুতে পরিণত হওয়ার অনুভূতি আমাকে কষ্ট দিচ্ছিল। একটি গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। আমি আমার ব্যাংকিং অ্যাপটি খুললাম এবং গত 6 মাসের সমস্ত লেনদেন পরীক্ষা করতে শুরু করলাম। আগে আমার স্বামীর ওপর থাকা বিশ্বাসের কারণে আমি খুব কমই ছোটখাটো খরচগুলো চেক করতাম, কিন্তু এখন গোপনীয়তার পর্দা সরে যাওয়ার পর সেই নিষ্প্রাণ অঙ্কগুলোতে হঠাৎ প্রাণ ফিরে এলো। $100, $300, $80 এমন সব বর্ণনা দিয়ে লেনদেন দেখা যাচ্ছিল, যেমন বন্ধুকে ঋণ পরিশোধ, দেশে পরিবারের জন্য উপহার বা ভেষজ ওষুধ কেনা, যা খুবই উদ্বেগজনকভাবে বারবার ঘটছিল। এই অঙ্কগুলোর মোট পরিমাণ কয়েক হাজার ডলারে গিয়ে দাঁড়ায়, যা একজন জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য অনেক বড় একটি পরিমাণ। আমি ব্যাংকে কাজ করা আমার এক বান্ধবীকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি চেক করতে বললাম, যেখানে সবচেয়ে বেশিবার টাকা পাঠানো হয়েছিল। মাত্র 15 মিনিট পর আমি একটি মেসেজ পেলাম, যাতে লেখা ছিল রানিয়া। কাঁপতে কাঁপতে আমি সেই অ্যাকাউন্টের সাথে যুক্ত ফোন নাম্বারটি সোশ্যাল মিডিয়ার সার্চ বারে লিখলাম। একটি প্রোফাইল ভেসে উঠল। প্রোফাইল পিকচারটি ছিল একজন সুন্দর হাস্যোজ্জ্বল যুবতীর, যে নিজের গর্ভবতী পেটটি জড়িয়ে ধরে আছে। আমি তার পোস্টগুলো স্ক্রোল করলাম। দামি রেস্তোরাঁ ও বিলাসবহুল রিসোর্টে তোলা রানিয়ার ছবি দেখতে পেলাম, ঠিক সেই জায়গাগুলোতে যেখানে তারেক আমাকে বলেছিল যে সে ব্যবসা কাজে যাচ্ছে। সে বিশেষ দিনগুলোতে পাওয়া দামি উপহার এবং বড় বড় ফুলের তোড়া নিয়ে বড়াই করেছিল। সাথে ছিল দেরিতে খুঁজে পাওয়া সুখ এবং একজন দায়িত্বশীল মানুষের সম্পর্কে কিছু রহস্যময় বার্তা। সবচেয়ে বেদনাদায়ক ছবিটি ছিল একটি ব্র্যান্ডের বাচ্চাদের জুতোর, যার ক্যাপশন ছিল, বাবার তরফ থেকে আমাদের ছোট্ট সোনামণির জন্য উপহার, আমরা তোমাকে ভালোবাসি বাবা। এই তারেকের জন্যই ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার জুতোর জীর্ণ গোড়ালি এবং গত 3 বছর ধরে পরিবর্তন করার সাহস না পাওয়া আমার পুরনো পার্সটির দিকে তাকালাম। এক গভীর ক্ষোভ আমাকে গ্রাস করল। আমি আমার প্রতিটি পয়সা জমিয়েছি। এই পরিবারটি গড়ে তোলার জন্য আমি আমার মৌলিক ব্যক্তিগত চাহিদাগুলো বিসর্জন দিয়েছি, আর এখন দেখা যাচ্ছে আমার কঠোর পরিশ্রমের ফল অন্য কারো পকেটে যাচ্ছিল, অন্য এক নারীর গর্ভে থাকা আমার স্বামীর সন্তানকে লালন পালন করার জন্য। আমার সামনে থাকা এই নগ্ন সত্য আমাকে কাঁদতে বাধা দিল। মনে হলো আমার চোখের জল শুকিয়ে গেছে, আর তার জায়গা নিয়েছে ধীরে ধীরে জ্বলতে থাকা ক্ষোভের এক আগুন। আমি সমস্ত প্রমাণের স্ক্রিনশট নিলাম এবং সেগুলো ক্লাউড স্টোরেজে একটি গোপন ফোল্ডারে সেভ করে রাখলাম। সেই সন্ধ্যায় তারেক আমাকে একটি মেসেজ পাঠিয়ে জানালো যে তার একটি বিজনেস ডিনার আছে এবং সে ফিরতে দেরি করবে। অন্যদিকে খাদিজাও আমাকে ফোনে জানালো যে সে কাছের একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে ফিজিওথেরাপি নিতে যাচ্ছে। আমি ভালো করেই জানতাম যে এই থেরাপি আসলে তাস খেলা বা স্থানীয় বাজারে দেখা হওয়া তার গ্রামের কিছু নতুন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার একটা অজুহাত মাত্র। অ্যাপার্টমেন্টটি পুরো ফাঁকা এবং প্রায় ভয়ঙ্করভাবে নিস্তব্ধ ছিল, কিন্তু এই বিশ্বাসঘাতকতার পাজালের হারিয়ে যাওয়া টুকরো খোঁজার জন্য এটিই ছিল আমার সুবর্ণ সুযোগ। আমি খাদিজার ঘরে ঢুকলাম, যে ঘরটি সে বাইরে যাওয়ার সময় সবসময় বন্ধ করে রাখত, কিন্তু আজ হয়তো মজায় মেতে ওঠার তাড়াহুড়োই সে এটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। মেন্থল মলমের সাথে বয়স্ক মানুষের ছ্যাঁতছ্যাঁতে গন্ধ আমার নাকে এসে লাগল। ঘরটি অগোছালো ছিল, চেয়ারের ওপর কাপড় পড়েছিল আর মেঝেতে ছিল ওষুধের খালি পাতা। আমি আলমারিতে খুঁজতে শুরু করলাম। তার গ্রাম থেকে নিয়ে আসা পুরনো কম্বলের স্তরগুলো সরালাম, যেগুলো সে আমাকে ধুতে বা পরিবর্তন করতে দেয়নি। আলমারির সবচেয়ে গভীর কোণে আমার হাত একটি শক্ত এবং ঠান্ডা জিনিসের সাথে ধাক্কা খেল।
এটি একটি গোলাকার টিনের বিস্কুটের কৌটা ছিল, যা সময়ের সাথে সাথে মরচে ধরে গিয়েছিল। ছোট শহরের বয়স্ক মানুষরা এই ধরনের কৌটা সাধারণত সুতো আর সূচ রাখার জন্য ব্যবহার করে। আমি ওটা বের করলাম। এর ওজন আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। আমার ভেতর থেকে একটি অশুভ অনুভূতি বলছিল যে এই বাক্সের ভেতরে দাম্পত্যের বিশ্বাসঘাতকতার চেয়েও অনেক অন্ধকার কোনো রহস্য লুকিয়ে আছে। আমি শ্বাস আটকে রেখে ঢাকনাটি খুললাম। ঢাকনাটি খুলতেই আমার চোখের সামনে যা দেখা গেল তা আমাকে ভয়ে প্রায় চিৎকার করিয়ে ছেড়েছিল। এর ভেতরে কোনো সুতো ছিল না, বরং লাল কাগজে মোড়ানো একগুচ্ছ চুল এবং যত্ন করে কাটা নখের টুকরো ছিল। তার পাশেই ছিল একটি কাপড়ের পুতুল। পুতুলটির গায়ে লাল কালিতে অগোছালো হাতের লেখায় আমার জন্ম তারিখ লেখা ছিল, আর সেটার পুরো শরীরে মরচে ধরা পিন গাঁথা ছিল। চিৎকার আটকে রাখতে মুখে হাত দিয়ে আমি এক পা পিছিয়ে গেলাম। সামান্য কোকড়ানো হালকা বাদামি রঙের ওই চুলগুলো আমি চিনতে পারলাম। ওটা আমারই চুল ছিল। ন্যাচারাল রঙের নেইল পলিশ দেওয়া নখগুলো আমারই ছিল। সে এতকাল ধরে আমার চুলের ব্রাশ আর বাথরুমের ডাস্টবিন থেকে গোপনে এগুলো সংগ্রহ করে আসছিল। আজকের এই যুগে এ কেমন জাদুবিদ্যা! নিজের ছেলের বউকে অভিশাপ দেওয়ার জন্য সে এখনও এমন কুসংস্কারাচ্ছন্ন আর অসভ্য প্রথায় বিশ্বাস করে। আমি যখন এখনও ঘোরের মধ্যে ছিলাম, তখন কৌটার একদম নিচে একটি ছোট কালো চামড়ার নোটবুক দেখতে পেলাম। আমি কাঁপতে কাঁপতে সেটা তুলে নিলাম এবং পাতা উল্টাতে শুরু করলাম। খাদিজার হাতের লেখা অগোছালো ছিল এবং তা বানান ভুলে ভর্তি ছিল, কিন্তু এর বিষয়বস্তু ছিল ভয়ঙ্করভাবে স্পষ্ট। সে নিখুঁতভাবে লিখে রাখত আমি কখন কাজ থেকে ফিরেছি, আমি কি খেয়েছি, এমনকি আমার পিরিয়ডের তারিখগুলো লাল কালিতে দাগিয়ে রাখা ছিল। 11তম দিন। লাইলা আজ দেরি করে ফিরেছে এবং তাকে বিরক্ত দেখাচ্ছিল। আমি ওর স্যুপে ওর একটু চুল মিশিয়ে দিয়েছি। 18তম দিন। আজ ওর ওভুলেশনের দিন। তারেককে তার কাজ করতে হবে। আশা করি জাদুটোনা কাজ করবে এবং সে কখনোই গর্ভবতী হতে পারবে না। 20তম দিন। রানিয়া বলেছে যে বাচ্চা ভালো আছে। আমার নাতি জোরে লাথি মারে। এই হতভাগীকে এখান থেকে বের করে দিতে আর বেশি দিন বাকি নেই। এগুলো পড়ার সাথে সাথে আমার শির দাঁড়া দিয়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। আমি ভেবেছিলাম সে ছোট শহর থেকে আসা কেবল একজন লোভী ও স্বার্থপর বৃদ্ধা, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে তার মন এতটা খারাপ আর অন্ধকারে ভরা হতে পারে। সে শুধু আমার টাকা চায়নি বা তার ছেলে আমাকে ছেড়ে যাক সেটাই চায়নি, বরং সে মা হবার আমার ক্ষমতাকেও ধ্বংস করতে চেয়েছিল এবং তার এই কালো জাদুর মাধ্যমে আমাকে অভিশাপ দিতে চেয়েছিল। আমি নোটবুকটা ধরে ঠান্ডা মেঝেতে বসে পড়লাম। আমি কাঁদিনি, কিন্তু আমার গলার কাছে এসে এক চরম ঘৃণার স্রোত জমা হলো। আমি কোথায় বাস করছিলাম? এটা কি একটা বাড়ি নাকি শয়তানদের আস্থানা? যাদের আমি আমার স্বামী এবং মা বলে ডেকেছি, তারা আমাকে প্রতিদিন খেতে, ঘুমাতে, হাসতে এবং কথা বলতে দেখছিল, শুধু আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে। আমি দ্রুত ফোন বের করে বিস্কিটের কৌটায় থাকা সমস্ত প্রমাণের এবং ওই বিকৃত মানসিকতার নোটবুকটির প্রতিটি পাতার ছবি তুললাম। তারপর সবকিছু আবার আগের মতো যত্ন করে সাজিয়ে রেখে কৌটাটিকে আলমারির সেই অন্ধকার কোণাতেই ফিরিয়ে রাখলাম। আমি এখনও তাদের সতর্ক করতে পারছিলাম না। তাদের অভিনয় চালিয়ে যেতে দেওয়া এবং তাদেরকে নিশ্চিত রাখা আমার জন্য প্রয়োজন ছিল, যাতে আমি আরও বড় একটা জাল বুনতে পারি এবং পুরো সাপের আস্তানাটাকে একসাথে ধরতে পারি। যখন আমি খাদিজার ঘর থেকে বের হলাম, আমার মনে হলো যেন আমি সদ্য একটি কবরস্থান থেকে পালিয়ে এসেছি। বসার ঘরের জানালা দিয়ে সন্ধ্যার ক্ষীণ আলো এসে পড়ছিল, কিন্তু তা আমার আত্মাকে ঘিরে থাকা শীতলতা দূর করতে পারেনি। আমি আয়নার দিকে তাকালাম এবং এক অপরিচিত নারীকে এক শীতল দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। সেই রাতে তারেক একটু মাতাল হয়ে বাড়ি ফিরল। সে একটি ক্লান্তিকর বিজনেস ডিনারের বিষয়ে কিছু একটা বিড়বিড় করে বাথরুমের দিকে টলতে টলতে চলে গেল। বছরের পর বছর ধরে তারেকের অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। যখন সে বাড়ি ফেরে, সে তার ব্যাগটি সোফার ওপর রাখে আর তার ল্যাপটপটি সবসময় স্লিপ মোডে থাকে। খুব কমই সে ওটা পুরোপুরি বন্ধ করে। সাধারণত আমি তার প্রাইভেসিকে সম্মান করতাম এবং কখনোই তার ল্যাপটপ খোলার কৌতূহল বোধ করিনি, কিন্তু আজ এই সম্মানটা এক অপ্রয়োজনীয় বিলাসিতায় পরিণত হল। আমি ঝর্ণার জল পড়ার শব্দ পাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং ডেস্কের ওপর থাকা ল্যাপটপটার কাছে চুপি চুপি এগিয়ে গেলাম। আমি ওটা খুলতেই স্ক্রিন জ্বলে উঠল আর পাসওয়ার্ড চাইল। আমি তারেকের জন্ম তারিখ, তারপর আমাদের বিবাহবার্ষিকীর তারিখ দিয়ে চেষ্টা করলাম। দুটোর কোনোটিই কাজ করল না। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। হঠাৎ আমার মাথায় একটি বুদ্ধি এলো। আমি সেই সন্ধ্যায় রানিয়ার প্রোফাইল থেকে পাওয়া তথ্যের কথা মনে করলাম। তার জন্মদিন ছিল ৬ষ্ঠ মাসের ১২ তারিখে। আমি কাঁপতে কাঁপতে ১২/৬ সংখ্যাটি টাইপ করলাম এবং শেষে তার জন্মসালের শেষ দুটি সংখ্যা দিয়ে এন্টার চাপলাম। সাথে সাথেই ডেস্কটপ খুলে গেল। আমার মনে এক তীব্র যন্ত্রণা হলো, যেন কেউ আমার গালে চড় মেরেছে।
তার ল্যাপটপ, যার মধ্যে তার পুরো কাজের জগৎ এবং সমস্ত গোপন জিনিস রয়েছে, তার পাসওয়ার্ডটি ছিল তার প্রেমিকার জন্ম তারিখ। তারেকের এই ব্যাপারটা যে স্রেফ সাময়িক কোনো খেয়াল, আমার মনের এই শেষ ক্ষীণ আশাটুকুও পুরোপুরি ভেঙে গেল। নিজের জন্য আফসোস করার মতো সময় আমার হাতে ছিল না। আমি ডেস্কটপের ফোল্ডারগুলো দ্রুত একবার স্ক্যান করে নিলাম, যেগুলো অগোছালো কাজের ফাইলের মতো স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু আমার ভেতরের অনুভূতি বলছিল যে বিষয়টা এতটাও সহজ নয়। আমি ড্রাইভের ভেতরে ঢুকলাম এবং সাধারণ নাম থাকা ফোল্ডারগুলো চেক করলাম। কিছুক্ষণ পর আমি নতুন প্রজেক্ট নামের একটি লুকানো ফোল্ডার খুঁজে পেলাম। আমি সেটাই ক্লিক করলাম এবং সারিবদ্ধ ইমেজের ফাইল ভেসে উঠল। এগুলো ছিল ভ্রূণের আল্ট্রাসাউন্ডের স্ক্যান। একটি ছোট্ট বিন্দু থেকে শুরু করে আঙুল চোষা একটি বাচ্চার স্পষ্ট 4D ছবি পর্যন্ত সেখানে ছিল। প্রতিটি ছবির নিচে তারিখের নিখুঁত নোট ছিল। 12 সপ্তাহের ছেলে, 20 সপ্তাহের ছেলে এবং শেষেরটিতে লেখা ছিল 26 সপ্তাহের ছেলে, একদম তার বাবার মতো দেখতে। এর পাশেই ছিল তারেকের ব্যবসায়িক সফরের সময় তোলা তারেক ও রানিয়ার কিছু অন্তরঙ্গ ও খোলামেলা ছবি। তারা একে অপরকে জড়িয়ে ধরছিল, চুমু খাচ্ছিল এবং আনন্দে হাসছিল। রানিয়ার প্রতি তারেকের চোখের চাহনি ছিল এমন আবেগে ভরপুর যা সে অনেক দিন ধরে আমার প্রতি দেখায়নি। কিন্তু যে বিষয়টি আমার নিঃশ্বাস আটকে দিয়েছিল সেটি কোনো ছবি ছিল না, বরং ঋণ চুক্তি নামের একটি ডকুমেন্ট ফাইল ছিল। আমি ওটা খুললাম। এটি ছিল $50,000 একটি প্রমিসারি নোট বা প্রতিশ্রুতিপত্রের স্ক্যান করা কপি। ঋণগ্রহীতা হিসেবে সেখানে আমার নাম লেখা ছিল। নিচে করা সইটি আমার সইয়ের সাথে 90% মিলে গিয়েছিল। ঋণদাতা হিসেবে সম্পূর্ণ অজানা একটি নাম ছিল। এর বিষয়বস্তুতে স্পষ্টভাবে লেখা ছিল, আমি এই টাকাটি একটি ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধার করেছিলাম, যা লোকসানের মুখে পড়েছে। আমি নিজেকে গালি দেওয়া থেকে বিরত রাখতে আমার মুখে হাত দিলাম। দেখা গেল তারা প্রতিটি বিষয় এতটা নিখুঁতভাবে পরিকল্পনা করেছে। $50,000 একটি ভুয়া ঋণ। যদি ডিভোর্স হয় তবে এই ঋণটিকে যৌথ ঋণ হিসেবে বিবেচনা করা হবে, অথবা এর চেয়েও খারাপ কিছু। তারা এটি পুরোপুরি আমার ঘাড়ে চাপিয়ে দেবে, যা শোধ করার জন্য আমাকে আমার বাড়ি ও গাড়ি বিক্রি করতে বাধ্য করবে। তারা চেয়েছিল আমি যেন একদম রিক্ত হস্তে বা ঋণের বোঝায় জর্জরিত হয়ে বের হয়ে যাই, আর তারা আমার বহু কষ্টে গড়ে তোলা সম্পত্তিগুলো উপভোগ করতে পারে। এটি এখন আর কোনো সাধারণ আবেগের বিষয় ছিল না, বরং এটি ছিল একটি জালিয়াতি ও অর্থ আত্মসাতের ষড়যন্ত্র। তারেক কেবল শারীরিকভাবেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, সে আমাকে ফাঁদে ফেলার এবং আমার ভবিষ্যৎ চুরি করারও পরিকল্পনা করেছিল। বাথরুমের জল পড়ার শব্দ থেমে গেল। আমি চমকে উঠলাম এবং সবসময় সাথে রাখা একটি ছোট পেন ড্রাইভ দ্রুত ল্যাপটপে যুক্ত করলাম। আমি বিদ্যুতের বেগে নতুন প্রজেক্টের পুরো ফোল্ডারটি কপি করে নিলাম। প্রোগ্রেস বারটি আমাকে ব্যঙ্গ করে ধীরে ধীরে এগোচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হৃদয় বুক থেকে বেরিয়ে আসবে। 90%, 95%। তারেক বাথরুমের দরজা খুলতে শুরু করল এবং ছিটকিনির শব্দ প্রতিধ্বনিত হল। কপি কমপ্লিট। আমি ড্রাইভটি টেনে বের করলাম, ল্যাপটপটি বন্ধ করলাম এবং দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। নিজেকে কম্বলে ঢেকে নিয়ে ঘুমের ভান করলাম। কয়েক সেকেন্ড পরই চুল মুছতে মুছতে তারেক বেরিয়ে এলো। সে বিছানার দিকে একবার তাকিয়ে বিড়বিড় করে বলল, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছ, কি অপদার্থ একটা মেয়ে মানুষ। সে ডেস্কের কাছে গেল, দ্রুত কিছু একটা চেক করার জন্য ল্যাপটপ অন করল, তারপর আবার অফ করে দিল। আমি কম্বলের নিচে শুয়েছিলাম আর আমার পিঠ ঘামে ভিজে গিয়েছিল। 26-20 মিনিট ঘাম ঝরছিল, আর আমি আমার হাতে সেই ঠান্ডা ড্রাইভটি শক্ত করে ধরে রেখেছিলাম। এটি একটি দীর্ঘ রাত হতে চলছিল, কিন্তু আমি জানতাম যে আমার হাতে এখন এমন একটি অস্ত্র আছে যা তাদের চড়া মূল্য দিতে বাধ্য করবে। পরদিন সকালে একজন ক্লায়েন্টের সাথে মিটিংয়ের অজুহাতে আমি অফিসের দমবন্ধ পরিবেশ থেকে পালিয়ে এলাম। আমি আমার বিশ্ববিদ্যালয়ের আমলের প্রিয় বন্ধু নাদিয়ার সাথে দেখা করলাম, যে এখন বিবাহ বিচ্ছেদ এবং আর্থিক বিরোধের মামলায় একজন বিখ্যাত আইনজীবী। একটি শান্ত গলির ভেতরের গোপন ক্যাফেটি আমাদের এই গোপন আলোচনার জন্য উপযুক্ত জায়গা ছিল। খদিজার স্বাভাবিকভাবে হাঁটার ভিডিও থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড রিপোর্ট এবং সেই $50,000 জাল ঋণপত্রের প্রমাণগুলো দেখার পর নাদিয়ার মুখ শক্ত হয়ে গেল। তার পেশাদার গাম্ভীর্য ছাপিয়ে রাগ আর উদ্বেগ ফুটে উঠল। নাদিয়া চশমা ঠিক করে আমার চোখের দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, লায়লা, তুমি খুব বিপজ্জনক পরিস্থিতিতে আছো। এটি কেবল সাধারণ কোনো প্রতারণা নয়,
তোমার স্বামী আর তার মা তোমাকে রাস্তায় বের করে দেওয়ার জন্য সূক্ষ্ম পরিকল্পনা করেছে। ওই $50,000 ঋণপত্রটি যদি তুমি জাল প্রমাণ করতে না পারো, তবে এই ঋণের বোঝা তোমাকেই বইতে হবে। আর সই জাল করা প্রমাণ করা রাতারাতি সম্ভব নয়। এর মধ্যে তারা তোমাদের যৌথ সম্পদ যে কোনো সময় সরিয়ে ফেলতে পারে। আমি কফির গরম কাপটি ধরেছিলাম। এর উষ্ণতা অনুভব করলেও তা আমার জমে যাওয়া হৃদয়কে উষ্ণ করতে পারছিল না। আমি বললাম, আমি জানি নাদিয়া, এটা খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি এখনই ডিভোর্স চাই, ওদের জীবন থেকে বের করে দিতে চাই। নাদিয়া মাথা নেড়ে আমার হাত ধরে বলল, একদমই না, এখন নয়। বর্তমানে তুমি দুর্বল অবস্থানে আছো। তুমি যদি এখন ডিভোর্সের আবেদন করো, তবে তারা ওই ঋণপত্রটি সামনে আনবে এবং তোমার অংশ থেকে টাকা কেটে নেওয়ার দাবি তুলবে। তাছাড়া ওই রানিয়া মেয়েটি সন্তান প্রসব করতে চলেছে। তুমি ডিভোর্স পেলে তারিখের জন্য তাদের বাড়িতে আনার পথ পরিষ্কার হয়ে যাবে, আর তুমি সব দিক থেকে হেরে যাবে। নাদিয়া একটু থেমে গলা নামিয়ে বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা লায়লা, বর্তমানে তুমি কোনোভাবেই গর্ভবতী হতে পারবে না। যদি তুমি গর্ভবতী হও বা ইতিমধ্যে হয়ে থাকো, তবে সব কিছু আরও জটিল হয়ে যাবে। তারা সন্তানকে ব্যবহার করে তোমাকে আটকে রাখতে পারে, অথবা আরও খারাপ কিছু। যদি তাদের সব কেড়ে নেওয়ার পরিকল্পনায় সন্তান বাধা হয়ে দাঁড়ায়, তবে তারা সন্তানের ক্ষতি করার চেষ্টাও করতে পারে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল যখন আমার সেই ডায়েরির কথা মনে পড়ল, যেখানে আমার ওভিউলেশন বা ডিম্বস্ফোটনের হিসাব রাখা হয়েছিল, এবং বিস্কুটের বাক্সে সেই জাদুর পুতুলের কথা মনে পড়ল। নাদিয়ার সতর্কতা আমার আবিষ্কারের সাথে হুবহু মিলে যাচ্ছিল। তারা চেয়েছিল আমি যেন মা হতে না পারি, আর যদি হইও, তবে আমার আর আমার সন্তানের ভাগ্য যেন তাদের হাতে থাকে। আমি কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম, তবে আমি কি করব? ওরা আমাকে ধ্বংস করা পর্যন্ত কি আমি বসে অপেক্ষা করব? আইনি লড়াইয়ে অভ্যস্ত নাদিয়া একচিলতে ধূর্ত হাসি দিয়ে বলল, কে বলেছে তোমাকে হাত গুটিয়ে বসে থাকতে হবে? আমরা ওদের কৌশলই ওদের বিরুদ্ধে ব্যবহার করব। তোমাকে এমন ভান করতে হবে যেন তুমি কিছুই জানো না। আদর্শ স্ত্রী আর অনুগত পুত্রবধূর অভিনয় চালিয়ে যাও, কিন্তু ভেতর ভেতর তোমার সম্পদ স্থানান্তর করা শুরু করো। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে তোমার সম্পদ তোমার বাবা মা বা বিশ্বাসী কারো নামে সরিয়ে নিতে হবে। একই সাথে তারিকের রানিয়াকে পাঠানো টাকার হিসেব জোগাড় করো, যাতে প্রমাণ করা যায় সে যৌথ সম্পদ অবৈধ কাজে ব্যবহার করছে। নাদিয়া একটি কাগজে কিছু নোট লিখে আমার দিকে বাড়িয়ে দিল। সবার আগে ওদের দুর্বল জায়গা খুঁজে বের করো। প্রত্যেকেরই লোভ থাকে, আর তারিক ও তার মায়ের লোভ সীমাহীন। সেই লোভকেই ওদের ফাঁদে ফেলার জন্য ব্যবহার করো। নাদিয়ার নোটগুলোর দিকে তাকিয়ে আমার সংকল্প আরও দৃঢ় হল। অসহায় শিকার থেকে আমি নিজেকে আবার পরিস্থিতির নিয়ন্ত্রক হিসেবে অনুভব করতে লাগলাম। সে ঠিকই বলেছিল, আমি আমার আবেগকে প্রশ্রয় দিতে পারি না। আমাকে তাদের চেয়েও বেশি ঠান্ডা মাথার, হিসেবি এবং কঠোর হতে হবে। আমি দৃঢ় গলায় বললাম, ধন্যবাদ নাদিয়া, আমি সব বুঝতে পেরেছি। আমি ওদের এভাবে ছেড়ে দেব না। খেলা কেবল শুরু হলো। ক্যাফে থেকে বের হবার সময় দুপুরের কড়া রোদ রাস্তায় পড়ছিল। ফোলা চোখজোড়া লুকাতে আমি সানগ্লাস পরে নিলাম। আমার চোখে এখন ইস্পাত কঠিন সংকল্প। আমি বাড়ি ফিরে যাব, রান্না করব, থালা বাসন মাজব, আর একজন আদর্শ স্ত্রী হয়ে থাকব। পরদিন সকালে যখন পর্দার আড়াল দিয়ে সূর্যের প্রথম আলো ঘরে এলো, আমি তখন জেগেই ছিলাম। তারিক পাশে তখনও ঘুমাচ্ছিল। তার নাক ডাকার শব্দ আমার ভেতরের ঝড়ের সম্পূর্ণ বিপরীত ছিল। আমি নিঃশব্দে উঠে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হাতে একটি ইন্টারনেটে কেনা নকল প্রেগন্যান্সি টেস্ট কিট ছিল, যাতে 2টো লাল দাগ টানা ছিল। আয়নায় নিজের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অভিনয় শুরুর আগে দীর্ঘশ্বাস নিলাম। আমি জানতাম, এখন থেকে আমি আর কেবল বাধ্য স্ত্রী বা পুত্রবধূ নই, আমাকে জীবনের সেরা অভিনেত্রী হতে হবে। আমি কল ছেড়ে দিয়ে পানি পড়ার শব্দ করলাম এবং বমি করার মতো শব্দ করতে লাগলাম, যেন আমার মর্নিং সিকনেস হচ্ছে। সকালের নিস্তব্ধতায় সেই শব্দ পাশের ঘরে ঘুমন্ত মানুষদের জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে বাথরুমের দরজায় দ্রুত পায়ের শব্দ শোনা গেল। তারিক ব্যাকুল হয়ে দরজায় ধাক্কা দিয়ে ঘুমজড়িত গলায় জিজ্ঞেস করল, লায়লা, কি হয়েছে? দরজা খুলো। আমি মুখে পানি ছিটিয়ে ঘামানোর ভান করলাম এবং ধীরে ধীরে দরজা খুললাম। এক হাত বুকের ওপর আর অন্য হাতে সেই 2টো লাল দাগওয়ালা টেস্ট কিট নিয়ে দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়ালাম। চোখের জল ছলছল অবস্থায় কাঁপানো গলায় তারিককে বললাম, হাবিবি, আমি গর্ভবতী। তারিক থমকে গেল। তার চোখ দুটো টেস্ট কিটের উপর স্থির হয়ে রইল। এক মুহূর্তের জন্য তার মুখে বিভ্রান্তি আর আতঙ্ক দেখলাম, কিন্তু একজন লোভী ও প্রতারক মানুষের সহজাত প্রবৃত্তি দ্রুতই নিয়ন্ত্রণ নিয়ে নিল।
সে কিটটি হাতে নিয়ে আলোর নিচে বারবার দেখল এবং আনন্দে চিৎকার করে উঠল, সত্যি দুটো দাগ, ওহ খোদা, মা, আমার বউ গর্ভবতী। তারিকের চিৎকার যেন সংকেত হিসেবে কাজ করল। খদিজার ঘরের দরজা সজোরে খুলে গেল। আমার শাশুড়ি, যার তথাকথিত পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কথা ছিল এবং যে গতকাল নড়াচড়া করতে পারছিল না বলে অভিযোগ করেছিল, সে নিজের লাঠি ছাড়াই ঘর থেকে এত দ্রুত বেরিয়ে এলো যে সে লাঠির কথা ভুলেই গেল। তার চোখ দুটো হেডলাইটের মতো জ্বলজ্বল করছিল। কোথায়? এটা কি সত্যি? আমাকে দেখতে দাও। খদিজা তারিকের হাত থেকে কিটটি কেড়ে নিয়ে চোখের কাছে ধরল এবং উচ্চস্বরে হেসে উঠল, সেই একই হাসি যা আমি ক্যামেরায় শুনেছিলাম। মাশাল্লাহ, অবশেষে এই বাড়িতে সৌভাগ্য এলো। এই দুটো লাল দাগ কখনো মিথ্যা হতে পারে না। সে আমার দিকে ঘুরল এবং তার আচরণ 180 ডিগ্রি বদলে গেল। তার সেই চিরচেনা তীক্ষ্ণ ও সমালোচক দৃষ্টি এখন এমন কারো দৃষ্টিতে পরিণত হল যে সোনার তৈরি কোনো গুপ্তধন দেখছে। সে আমার হাত ধরে এমন মায়া দেখালো যে আমার ঘেন্নায় শরীর রিরি করে উঠল। আমার প্রিয় পুত্রবধূ, ধীরে হাঁটো, বিছানায় গিয়ে বিশ্রাম নাও। এই মর্নিং সিকনেস নিয়ে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। তোমার মা, শাশুড়ি তোমার জন্য মুরগির স্যুপ বানিয়ে আনছে, যাতে আমার নাতি সুস্থ ও শক্তিশালী হয়ে বড় হয়। আমি তাদের বিছানা পর্যন্ত নিয়ে যেতে দিলাম। আমার ভেতরে তখন তীব্র ঘৃণার ঢেউ খেলছিল। খদিজার টান টান পিঠ আর মজবুত পায়ে হাঁটা দেখে আমি ভাবছিলাম, তারা এত ভালো অভিনয় কিভাবে করে। বোঝা গেল তার অসুস্থতা ছিল কেবল আমাকে কষ্ট দেওয়ার অজুহাত, আর এখন এই নকল গর্ভাবস্থা তার আসল লোভী রূপ প্রকাশের উছিলা হয়ে দাঁড়িয়েছে। তারিক বিছানার পাশে বসে আমার হাত আদর করে বলল, কেমন লাগছে তোমার? কিছু লাগবে? আমি গিয়ে কিনে আনব। এখন থেকে তোমাকে কিচ্ছু করতে হবে না। সব মা আর আমার ওপর ছেড়ে দাও। তুমি শুধু নিজের আর বাচ্চার যত্ন নাও। আমি তার চোখের দিকে তাকিয়ে এক বিন্দু সততা খুঁজলাম, কিন্তু তার নকল হাসির আড়ালে কেবল ঠান্ডা হিসেব ছাড়া আর কিছুই পেলাম না। সে বাবা হওয়ার জন্য খুশি ছিল না, বরং খুশি ছিল কারণ তার পরিকল্পনা সফল হতে চলেছে। আমি ক্লান্ত গলায় একটি ম্লান হাসি দিয়ে বললাম, আমি একটু ক্লান্ত, কিন্তু আমি চিন্তিত। আমার অনেক কাজ বাকি, আর মাও খুব দুর্বল। খদিজা রান্নাঘর থেকে চপার আর ছুরির শব্দের মাঝখান থেকেই চিৎকার করে বলল, কিসের চিন্তা? অফিসের কাজের সময় কমিয়ে দিতে বলো, আমি ঘর সামলে নেব। এখন আমার নাতির মুখ দেখার আশায় আমি একদম সুস্থ হয়ে গেছি। তুমি শুধু বিশ্রাম নাও আর আমাকে একটি নাতি দাও, যে বংশের প্রদীপ জ্বালবে। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম, যাতে আমার চোখের শীতলতা ধরা না পড়ে। সেই দিন রাতের খাবারের টেবিলটি অবাক করার মতো খাবারে ভরপুর ছিল। সেদ্ধ সবজি আর সাধারণ খাবারের বদলে দামি গরুর মাংস, ভেষজ মুরগির স্টু আর মাছের স্যুপ ছিল। খাদিজা বারবার আমার প্লেটে খাবার দিচ্ছিল আর বলছিল যে আমাকে দুজনের জন্য খেতে হবে, যাতে তার নাতি বুদ্ধিমান ও শক্তিশালী হয়। তারিক পাশে বসে আমার ফল ছিলে দিচ্ছিল আর জুস ঢেলে দিচ্ছিল। 1 সপ্তাহ আগে এটা হলে আমি হয়তো কৃতজ্ঞতায় কেনে ফেলতাম, কিন্তু এখন এই খাবারের দিকে তাকিয়ে আমার মনে হল আমি ভণ্ডদের ভোজ সভায় বসে আছি। আমি অল্প খেয়ে দীর্ঘশ্বাস ফেলে চিন্তিত হওয়ার ভান করলাম। তারিক জিজ্ঞেস করল, কি হয়েছে সোনামণি? শরীর কি ভালো লাগছে না? এখনও বমিভাব হচ্ছে? আমি মাথা নেড়ে নিচু গলায় বললাম, যাতে দুজনেই শুনতে পায়, না হাবিবি, আমি আমার বাবার কথা ভাবছিলাম। মা গতকাল ফোন করে বলল যে তারা গ্রামের পুরনো খামার বাড়িটি খুব ভালো দামে বিক্রি করেছে। খামার বাড়ি বিক্রি আর ভালো দাম শোনার সাথে সাথে খাদিজার চোখ দুটো জ্বলে উঠল এবং তার হাতের চামচ মাঝপথেই থেমে গেল। তারিকও তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, সত্যি? কত টাকায়? আর টাকাটা দিয়ে তারা কি করার পরিকল্পনা করেছে? আমি নিজের হাসি লুকানোর জন্য প্লেটের দিকে তাকিয়ে বললাম, $5 লাখ বেশি দামে বিক্রি করেছে হাবিবি। তারা বলছে যেহেতু আমি তাদের একমাত্র মেয়ে আর এখন এই ছোট ফ্ল্যাটে থাকছি, তাই তারা আমার জন্য শহরে একটি বাড়ি কিনে দিতে চায়, যাতে আমি আরামে থাকতে পারি। তারা $5 লাখ কাছাকাছি দামের একটি বাড়ি পছন্দও করেছে এবং সেটি সরাসরি আমার নামেই রেজিস্ট্রি করে দিতে চায়। খাবার ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মনে হলো কেউ একজন খুব কষ্টে থুতু গিলে নিল। তাকিয়ে দেখলাম তারিক আর খাদিজা একে অপরের দিকে লুভাতুর দৃষ্টিতে তাকাচ্ছে। $5 মিলিয়ন বাড়ি তাদের জীবনের স্বপ্ন ছিল। আমি শেষ আঘাতটি হানলাম, কিন্তু বাবা একটি শর্ত দিয়েছে, বাচ্চা যেন সুস্থভাবে জন্মায়, তবেই সে আমার আর বাচ্চার নামে দলিল করে দেবে, আর যদি কোনো অঘটন ঘটে তবে তারা সব টাকা চ্যারিটিতে দিয়ে দেবে। খাদিজা খুশিতে হাততালি দিয়ে হেসে উঠল, ওহ খোদা, তোমার বাবা মা কত দয়ালু। আমি এখানে আছি তোমার যত্ন নিতে, চিন্তা করো না, সব ঠিক থাকবে।
$5 লাখ বাড়ি, এটা তো আমাদের আর নাতির জন্য আশীর্বাদ। আমরা এটা হাতছাড়া হতে দিতে পারি না। তারিকও উত্তেজনায় কাঁপতে কাঁপতে আমার হাত জড়িয়ে ধরল। ঠিক বলেছ হাবিবি, তোমার বাবা মা আমাদের অনেক ভালোবাসেন। তুমি শুধু বিশ্রাম নাও, আমাদের জীবন বদলে যেতে চলেছে। আমি ম্লান হেসে মনে মনে বললাম, লোভের ফাঁদ পাতা হয়েছে আর শিকার টোপ গিলে ফেলেছে। $5 লাখ বাড়ির আশায় তারা অন্তত প্রসব হওয়া পর্যন্ত আমার কোনো ক্ষতি করার সাহস পাবে না। এটিই হবে আমার সাময়িক রক্ষা কবচ, যা আমাকে সম্পদ স্থানান্তর আর প্রমাণ সংগ্রহের জন্য আরও সময় দেবে। সেই রাতে রাত 9টার দিকে খদিজা এক বাটি ধোয়া ওঠা ভেষজ মুরগির স্যুপ নিয়ে আমার ঘরে এলো। সে মায়ার সাথে বলল, লাইলা মা, এটা খেয়ে নাও, অনেকক্ষণ ধরে রান্না করেছি। পাহাড়ি অঞ্চলের বিশেষ দোকান থেকে ভেষজগুলো আনিয়েছি। এটা গর্ভস্থ সন্তানের জন্য খুব ভালো, গরম গরম খেয়ে নাও। আমি সেই গাঢ় রঙের স্যুপের দিকে তাকালাম, যাতে বেরি আর কিছু অপরিচিত লতাপাতা ভাসছিল। আমার ষষ্ঠেন্দ্রিয় বলল, কিছু একটা ভুল আছে। এত উৎসাহ কেন? পাহাড়ের ভেষজ ওরা এত তাড়াতাড়ি কোথায় পেল? তার অসুস্থতা যেমন অভিনয় ছিল, এই স্যুপও তেমনই সন্দেহজনক। আমি বললাম, ধন্যবাদ আম্মা, রেখে দিন, একটু ঠান্ডা হলে খেয়ে নেব, এখন পেট খুব ভরা। খদিজা এক মুহূর্ত ইতস্তত করে আমাকে আপাদমস্তক দেখল এবং অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে ঘর থেকে বের হয়ে গেল। যাবার সময়ও বাটির দিকে একবার তাকিয়ে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম। একটি শক্ত প্লাস্টিক ব্যাগে সবটুকু স্যুপ ঢেলে দিয়ে মুখ শক্ত করে বেঁধে ডাস্টবিনের একদম নিচে ময়লা দিয়ে লুকিয়ে রাখলাম। আমি জানতাম না ওতে কী ছিল, কিন্তু এটুকু জানতাম যে ওদের হাতের কোনো কিছুই আমি আর নিজের শরীরে ঢুকতে দেব না। আমি সেদিন ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে গেলাম, কিন্তু অন্তত জানতাম যে আমি নিরাপদে আছি। পরদিন সকালে তারিক কাজে বেরিয়ে যাওয়ার পর আর খদিজা লিভিং রুমে সিরিয়াল দেখতে ব্যস্ত থাকায় আমি সেই স্যুপের নমুনাটি একটি ছোট জারে ভরে নিলাম। আমি আমার ফার্মাসিস্ট বন্ধু সালমাকে দিয়ে এটি পরীক্ষা করানোর পরিকল্পনা করলাম। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে ড্রেসিং টেবিলের ওপর একটি প্রসবপূর্বক ভিটামিনের বোতল আমার চোখে পড়ল। তারিক গতকাল এটি আমাকে উপহার দিয়েছিল এবং বলেছিল এটি বিদেশ থেকে আনা খুব দামি ওষুধ। আমি বোতলটি হাতে নিলাম। প্যাকেজিং খুব দামি মনে হলেও বোতল খুলতেই একটি অদ্ভুত তীব্র গন্ধ নাকে এলো, যা সাধারণ ভিটামিনের গন্ধের মতো নয়। আমি কয়েকটি ট্যাবলেট বের করলাম। সেগুলো হালকা হলুদ বর্ণের এবং উপরিভাগ খসখসে ছিল, ফার্মেসির ওষুধের মতো মসৃণ নয়। এমনকি ট্যাবলেটের উপর কোনো ব্র্যান্ডের নাম বা লোগোও ছিল না। আমি ইন্টারনেটে ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ট্যাবলেটের ছবি খুঁজলাম। আসল ট্যাবলেটগুলো ছিল গাঢ় বাদামি রঙের, ডিম্বাকৃতি এবং তাতে পরিষ্কার লোগো খোদাই করা ছিল। আর আমার হাতের এগুলো ছিল হাতে তৈরি সস্তা ট্যাবলেটের মতো, যেখান থেকে পাউডার ঝরছিল। আমার রক্ত হিম হয়ে গেল। তারিক ট্যাবলেটগুলো বদলে দিয়েছে। কেন? কয়েক ডলার বাঁচিয়ে রানিয়াকে দেওয়ার জন্য? নাকি এর পেছনে আরও বড় কোনো শয়তানি বুদ্ধি আছে? নাদিয়ার কথা মনে পড়ল। ওরা বাচ্চার বা আমার স্বাস্থ্যের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি কয়েকটি ট্যাবলেট রুমালে পেঁচিয়ে ব্যাগে নিলাম এবং স্যুপের নমুনা সহ সালমার ফার্মেসিতে গেলাম। ফার্মাসিস্ট সালমা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ট্যাবলেটগুলো পরীক্ষা করে এবং কিছু দ্রুত পরীক্ষা চালিয়ে খুব বিমর্ষ হয়ে বলল, লায়লা, এগুলো কোনো প্রসবপূর্বক ভিটামিন নয়, এগুলো এক ধরনের কড়া ভেষজ ওষুধ বা নিম্নমানের নকল ড্রাগ। এতে এমন উপাদান আছে যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, অ্যান্টিকোয়াগুলেন্ট, এবং গর্ভাবস্থায় এটি খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি গর্ভপাত বা প্রচণ্ড রক্তক্ষরণ ঘটাতে পারে। আমি ফ্যাকাশে হয়ে বিড়বিড় করলাম, গর্ভপাত? সালমার আগোৎস্বরে বলল, হ্যাঁ, তুমি যদি সত্যিই গর্ভবতী হতে আর এটা খেতে, তবে বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি অনেক থাকত। তোমার স্বামী এটা কোথা থেকে কিনেছে? আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। আমার শরীর কাঁপছিল। বোঝা গেল তারা চায়নি আমি মা হই। সামনে ওরা বাড়ির লোভ আর খুশির অভিনয় করছে, আর আড়ালে আমাকে গর্ভপাতের ওষুধ দিচ্ছে। তারা চেয়েছিল আমার যেন স্বাভাবিক গর্ভপাত হয়ে যায়, যাতে কেউ তাদের দোষ না দিতে পারে, এবং পরে আমার দুর্বল স্বাস্থ্যকে দোষ দিয়ে আমাকে ডিভোর্স দিতে পারে অথবা বাবার ওই সম্পদ হাতিয়ে নিতে পারে। আমি হাত মুঠো করে নখের আঁচড় দিয়ে নিজের চামড়ায় বসালাম। ভাগ্যি সেই গর্ভাবস্থা নকল ছিল, না হলে হয়তো আমি এখন রক্তে ভেজা অবস্থায় বিছানায় পড়ে থাকতাম আর আমার জল্লাদদের ধন্যবাদ দিতাম। আমি সালমাকে বললাম, সালমা, আমি চাই তুমি এই স্যুপ আর ট্যাবলেটগুলো খুব নিখুঁতভাবে ল্যাবে পরীক্ষা করো। আমার অকাট্য প্রমাণ চাই। সেদিন রাতে তারিক গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর আমি নিঃশব্দে তার ফোনটি নিলাম এবং তার আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুলে ফেললাম। আমি তার ব্যাংক ট্রানজ্যাকশন আগেই চেক করেছিলাম, তাই এবার তার ডিজিটাল ওয়ালেট আর ফুড ডেলিভারি অ্যাপ চেক করতে লাগলাম।
সেখানে দেখলাম $8 মাছের স্যুপ বা $15 গ্রিলড চিকেন আমাদের ঠিকানায় আসতো লোক দেখানোর জন্য, কিন্তু অন্য একটি ঠিকানায় দামি দামি খাবার আর জিনিসপত্র পাঠানো হতো। $30 বিশেষ বেবি মিল্ক, $150 সি ফুড এবং $80 দামি ব্র্যান্ডের ম্যাটার্নিটি ড্রেস। সবগুলো জিনিস শহরের এক অভিজাত এলাকার একটি দামি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের 126 নম্বর ফ্ল্যাটে ডেলিভারি দেওয়া হতো। সেখানকার মাসিক ভাড়াই অন্তত $2000 হওয়ার কথা। তারিক এত টাকা কোথায় পেল? নিশ্চিতভাবেই আমার টাকা চুরি করে আর জাল ট্রেন নিয়ে সে রানিয়াকে এই রাজকীয় হালে রেখেছে। আমি ঠিকানাটি মুখস্থ করে নিলাম। পরদিন সকালে প্রেগনেন্সি চেকআপের বাহানায় অফিস থেকে ছুটি নিয়ে আমি সেই দামি অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সেখানে তারিক নিজের হাতে শপিং ব্যাগ নিয়ে খুব হাসি মুখে গাড়ি থেকে নামছে। সে গাড়ির দরজা খুলে দিলে রানিয়া তার ফুলে ওঠা পেট নিয়ে নামল এবং সেই দামি ম্যাটার্নিটি ড্রেসটি পরেছিল। তারিক তাকে খুব আদরের সাথে ধরে হাঁটছিল এবং তার কপালে চুমু খেয়ে পেটে হাত বুলিয়ে কিছু একটা বলল, যাতে রানিয়া হেসে উঠল। এই দৃশ্যটি আমার মাথায় গরম জল ঢেলে দেওয়ার মতো কাজ করল। এই সেই লোক যে আগের রাতে আমাকে যত্ন করার শপথ নিয়েছিল আর আড়ালে আমাকে গর্ভপাতের বিষ দিচ্ছিল। আমি লুকিয়ে অনেকগুলো ছবি আর ভিডিও করে নিলাম। আমার হাত ভয়ে নয়, অপমানে আর রাগে কাঁপছিল। বাড়ি ফেরার পথে আমি একটি পার্কে 1 ঘন্টা বসে নিজেকে শান্ত করলাম। বাড়িতে ঢুকতেই খদিজাকে দেখলাম টিভি দেখছে। আমাকে দেখেই সে টিভি বন্ধ করে কুটিল দৃষ্টিতে তাকালো। তারিক ঘর থেকে 1 গ্লাস গরম দুধ নিয়ে আমার দিকে এগিয়ে এলো এবং মায়াবী গলায় বলল, ফিরেছ হাবিবি, আমরা তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। এই দুধটুকু খেয়ে নাও। আমি দুধের গ্লাস নিয়ে ম্লান হাসলাম, নিশ্চিত ওতে আরও কোনো বিষ মেশানো ছিল। আমি বললাম, মিটিং ছিল হাবিবি, আমি খুব ক্লান্ত। তারিক আমার হাত ধরে খুব দরদি গলায় বলল, তোমাকে তো বলেছিলাম এত কাজের নেশা করলে বাচ্চা কিভাবে ভালো থাকবে। আমি আর মা আলোচনা করেছি, তুমি চাকরিটা ছেড়ে দাও না কেন? ঘরে থাকলে বাচ্চার যত্ন হবে, আমরা সব সামলে নেব। খদিজাও ওপাশ থেকে সুর মিলিয়ে বলল, ঠিক বলেছ বাবা, মেয়েদের আসল পরিচয় তার স্বামী, সন্তান আর ঘর। টাকা আয় করা পুরুষের কাজ। তারিকের বেতন এখন খুব ভালো, ও সব সামলাতে পারবে। তুমি ইস্তফা দিয়ে দাও, আমি তোমাকে রূপোর থালায় করে খাবার দেব। আমি তাদের দিকে তাকালাম, আমার ঘেন্না লাগছিল। তারা আমাকে চাকরি ছাড়াতে চেয়েছিল আমার ভালো চেয়ে নয়, বরং আমাকে পরনির্ভরশীল করে আমার বাইরের জগৎ আর আয়ের উৎস বন্ধ করতে। আমাকে রান্নাঘরে বন্দি করে রাখতে চেয়েছিল, যাতে আমার কোনো আওয়াজ বা ক্ষমতা না থাকে এবং সময় মতো আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে। আমি হাত সরিয়ে নিয়ে দুঃখী হওয়ার ভান করে দীর্ঘশ্বাস ফেললাম। আমিও চাকরি ছাড়তে চাই হাবিবি, কেই বা চায় না আরাম করতে। কিন্তু তারিক উৎসুক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, তোমরা তো জানো আমার বাবা $5 লাখ বাড়ি দেওয়ার কথা বলেছে, কিন্তু শর্ত হলো বাচ্চা সুস্থ হতে হবে আর বাড়িটি সাজানোর জন্য আমাদের নিজেদের কিছু টাকা থাকতে হবে। বাবা বলেছে যে মেয়ের নিজের টাকা নেই তার কোনো মতামত থাকে না। সে ভয় পাচ্ছে আমি যদি ঘরে বসে তোমার ওপর নির্ভরশীল হই তবে তোমার পরিবার আমাকে অবজ্ঞা করবে। তাছাড়া এই প্রজেক্টটি শেষ করলে আমি বছর শেষে $30,000 বোনাস পাব। সেই টাকা আর আমার বেতন দিয়ে আমি বাড়িটি রাজকীয় করে গড়ে তুলতে চাই। $30,000 আর $5 লাখ বাড়ির কথা শুনে খদিজার চোখ দুটো আবার হেডলাইটের মতো জ্বলে উঠল। তারিকের লোভও স্পষ্ট ধরা পড়ল। তাদের সেই চাকরি ছাড়ানোর কৌশল টাকার কাছে হার মানল। আমি মনে মনে হাসলাম। তাদের এই সীমাহীন লোভই এখন আমার ঢাল হয়ে দাঁড়াবে। $30,000? খাদিজা কাঁপা কাঁপা গলায় পুনরাবৃত্তি করল। হ্যাঁ, অন্ততপক্ষে মা, যদি আমি এখন পদত্যাগ করি তবে শুধু বোনাসই হারাবো না, আমাকে জরিমানাও দিতে হবে। আর আমার বাবা মা ভাববে আমি অলস। আর যদি তারা বাড়ির বিষয়ে তাদের মত পাল্টে ফেলে? আমি উদ্বিগ্ন মুখে টেনে টেনে কথাগুলো বললাম। তারেক দ্রুত হাত নেড়ে বলল, না, যদি এমনটাই হয় তবে কাজ চালিয়ে যাও, তবে বিষয়গুলোকে সহজভাবে নাও, নিজেকে ক্লান্ত করো না। টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু সন্তান আগে। এই প্রজেক্ট শেষ করো এবং বোনাস নাও, তারপর তুমি বিশ্রাম নিতে পারবে। আমি মাথা নাড়লাম আর মনে মনে হাসছিলাম। টাকা যে কোনো কিছু করতে পারে। তাদের অসীম লোভকে জাগিয়ে তোলার পর যে কোনো যুক্তি, ভালোবাসা বা কৃত্রিম উদ্বেগ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। আমি উঠে আমার ঘরে চলে গেলাম আর তাদের ফিসফিস করে কথা বলার জন্য রেখে গেলাম। হয়তো তারা ইতিমধ্যেই হিসেব করছিল কিভাবে আমার সেই বোনাসের টাকা খরচ করবে।
যার আসলে কোনো অস্তিত্বই নেই। সেই রাতে তারেক গোসল করতে গেল এবং তার ট্যাবলেটটি ডেস্কে রেখে গেল। সে সবসময় নিজের ফোন নিয়ে সতর্ক থাকত, কিন্তু ট্যাবলেটটি সে মূলত খবর পড়া এবং সিনেমা দেখার জন্য ব্যবহার করত। যাই হোক, সে জানত না যে কয়েকদিন আগে সে মাতাল হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগে আমি গোপনে তার ফোনের মেসেজগুলো ট্যাবলেটের সাথে সিঙ্ক করে নিয়েছিলাম। আমি দ্রুত অ্যাপগুলো চেক করলাম এবং মেসেজ অপশানে গিয়ে থামলাম। মাই লাভ থেকে একগুচ্ছ না পড়া মেসেজ লাল রঙে জ্বলছিল। আমার বুক ধড়ফড় করছিল। আমি চ্যাটটি খুললাম। সেগুলো ছিল রানিয়ার মেসেজ, আর মনে হচ্ছিল সে তার ধৈর্য হারিয়ে ফেলছে। আর কতদিন তুমি আমাকে ঘোরাবে? তুমি তো বলেছিলে তোমার বুড়ি বউ চাকরি ছেড়ে দেবে আর তোমাদের ডিভোর্স হয়ে যাবে। তাহলে সে এখনও এত খুশি আর আনন্দিত কেন? আমি আজ একজন ক্লায়েন্টের সাথে তার ছবি দেখেছি। সে হাসছিল আর দারুণ সময় কাটাচ্ছিল। তুমি কি এর সমাধান করবে নাকি? আমার পেট অনেক বড় হয়ে গেছে, বাচ্চা প্রায় হওয়ার পথে, আর তার যদি কোনো বাবা না থাকে তবে আমি কোনো পাগলামি করে বসলে আমাকে দোষ দিও না। তারপর একটি ভয়েস মেসেজ ছিল। আমি ভলিউম একদম কমিয়ে সেটা আমার কানে লাগালাম। রানিয়ার কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ এবং ক্ষোভে ভরা। আমি তোমাকে আর 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি তুমি তাকে বাড়ি থেকে বের করে না দাও তবে আমি এই পেট নিয়েই তার অফিসে আসব এবং একটা কেলেঙ্কারি বাঁধাবো। তখন দেখি তার আদর্শ ম্যানেজারের ভাবমূর্তি টেকে কিনা, আর তোমার ডিপার্টমেন্ট হেডের পদও। আমাকে বোকা ভেবো না। আমি ট্যাবলেটটা নামিয়ে রেখে তিক্ত হাসলাম। বোঝা গেল যে তাদের ভালোবাসার নীড় ততটা নিখুঁত ছিল না যতটা মনে হচ্ছিল। রানিয়া ভয় পাচ্ছিল। সে ঈর্ষান্বিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছিল। সে ভয় পাচ্ছিল যে আমি হয়তো হাল ছাড়ব না, আর তারেক তাকে ধোঁকা দেবে। আর সবচেয়ে বড় কথা, সে $5 লাখ উত্তরাধিকারের ফাঁদের কথা কিছুই জানত না, যেটাতে তারেক পড়তে যাচ্ছিল। তারেক আমাদের দুজনের মাঝে 2 আগুনের মাঝখানে আটকে পড়েছিল। একদিকে আমার সম্পত্তির প্রতি তার লোভ, আর অন্যদিকে তার প্রেমিকার চাপ। আমি জানতাম যে সে আমার অফিসে এসে কেলেঙ্কারি বাঁধানো পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি না। যদিও আমি আমার সম্মান নিয়ে খুব একটা ভাবতাম না, তবে আমার সম্পত্তি হস্তান্তরের কাজ শেষ করতে এবং আরও প্রমাণ জোগাড় করার জন্য আমার সময়ের প্রয়োজন ছিল। আমাকে রানিয়াকে আরও বেশি অস্থির করে তুলতে হবে এবং তাকে দিয়ে আমার বদলে তারেকের ওপর হামলা করাতে হবে। আমি একটি গোপন ড্রয়ার থেকে একটি পুরনো ফোন এবং একটি প্রিপেইড সিম কার্ড বের করলাম। পরিস্থিতি জানে এমন একজনের সুরে আমি একটি মেসেজ টাইপ করলাম এবং সরাসরি রানিয়াকে পাঠালাম। হ্যালো রানিয়া, আমি তারেকের পরিচিত একজন। আমি দেখতে পাচ্ছি যে তুমি গর্ভবতী এবং একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাই দয়া করেই তোমাকে সতর্ক করছি। তারেকের ডিভোর্স নেওয়ার কোনো ইচ্ছাই নেই। তার স্ত্রী এইমাত্র $5 লাখ একটি বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং সে তাকে বোকা বানিয়ে সেটা নিজের নামে করার চেষ্টা করছে। তুমি তার কাছে কেবলই একটা সাইড টাইম পাস। জেগে ওঠো মেয়ে, নয়তো তোমার সন্তান পিতৃহীন হয়ে জন্মাবে, আর তুমি সারা জীবন ঘর ভাঙার অপবাদ নিয়ে ঘুরবে এবং শেষমেশ খালি হাতেই ফিরবে। মেসেজটা পাঠানোর পর আমি ফোনটা বন্ধ করে দিলাম, সিমটা ভেঙে ফেললাম এবং সেটা কমোডে ফ্লাশ করে দিলাম। আমি কল্পনা করছিলাম রানিয়া এটা পরে রাগে ফুঁসছে। সন্দেহ হলো এমন এক বিষ যে কোনো সম্পর্ককে ধ্বংস করে দেয়, বিশেষ করে সেসব সম্পর্ক যেগুলো প্রতারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। মাত্র 10 মিনিট পর আমি বাথরুমে তারেকের ফোন বেজে উঠতে শুনলাম। সে উত্তর দিল না। ফোনটা থেমে গেল। তারপর আবার এক গুয়ের মতো বেজে উঠল। তারেক গোসলের পানি বন্ধ করে দিল এবং ভেজা অবস্থাতেই তড়িঘড়ি করে বেরিয়ে এলো। সে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো এবং তার চেহারার রং বদলে গেল। সে দ্রুত আমার দিকে একবার তাকালো। আমি তখন উল্টো দিকে ফিরে ঘুমানোর ভান করছিলাম। সে পা টিপে টিপে বারান্দায় গেল এবং কাঁচের দরজাটা বন্ধ করে দিল। শব্দনিরোধক কাঁচের ভেতর দিয়ে আমি তার অস্থিরতা এবং হাত পা নাড়া দেখতে পাচ্ছিলাম। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল। নিশ্চিতভাবেই রানিয়া তাকে প্রচণ্ড বকাঝকা করছিল এবং বাড়ির বিষয়ে জেরা করছিল। তাকে শান্ত করার জন্য তারেককে অনেক কসরত করতে হবে, আর এই আতঙ্কের মাঝে তার ভুল করার সম্ভাবনাও বেশি ছিল। রবিবার সকালে বাড়ির পরিবেশ অদ্ভুত রকমের থমথমে ছিল। তারেক খুব সকালে ঘুম থেকে উঠে ফিটফাট পোশাক পরেছিল, কিন্তু তার চোখের নিচের কালো দাগগুলো তার নির্ঘুম রাতের কথা ফাঁস করে দিচ্ছিল। সম্ভবত রানিয়ার সাথে তার ঝগড়ার রেশ এখনও কাটেনি। সে কফি পান করছিল এবং মাঝে মাঝে সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। খাদিজা সকালের নাস্তা তৈরি করছিল এবং তার নাতির জন্য দোয়া করতে যাওয়ার ইচ্ছার কথা বিড়বিড় করে বলছিল। নাস্তার পর তারেক তার কাপ নামিয়ে রেখে গলা খাকারি দিয়ে বলল, লাইলা, আজ আমার ছুটির দিন। আমি তোমাকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাব, ঠিক আছে? তুমি ইদানিং ক্লান্তির অভিযোগ করছো আর আমি বেশ চিন্তিত। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি। সে একটি প্রাইভেট হাসপাতালের গাইনোকোলজি বিভাগের প্রধান। সে একজন চমৎকার ডাক্তার। আমরা সেখানে গিয়ে পুরো চেকআপ করাবো আর দেখব ছেলে নাকি মেয়ে। তারপর আমরা তোমার বাবা মাকে জানিয়ে তাদের খুশি করতে পারব।
আমি টোস্টের টুকরো গিলতে গিয়ে বিষম খেলাম। চেক আপ, তাও আবার তার ডাক্তার বন্ধুর কাছে। আমি যদি সেখানে যাই তবে আমার ভুয়া গর্ভাবস্থার কথা সাথে সাথেই ধরা পড়ে যাবে। ওই হাসপাতালটি তাদের প্রযুক্তির জন্য বিখ্যাত ছিল, আমি তাদের ধোঁকা দিতে পারব না। এটি নিঃসন্দেহে তারেকের পাতা একটি ফাঁদ ছিল। সে গর্ভাবস্থার বিষয়ে নিশ্চিত হতে চাইছিল, অথবা এর চেয়েও খারাপ কিছু হতে পারে। হয়তো সে আর তার ডাক্তার বন্ধু মিলে আমার সাথে কিছু করার ষড়যন্ত্র করছিল। না প্রিয়, আমি গত সপ্তাহে গিয়েছিলাম, ডাক্তার বলল সবকিছু স্বাভাবিক আছে। তাছাড়া বেশি ঘোরাঘুরি করলে আমার ক্লান্তি লাগে, আমি বাড়িতে থেকে বিশ্রাম নেওয়াই পছন্দ করব। আমি অজুহাত দেওয়ার চেষ্টা করলাম, তার কোনো সুযোগ নেই। তারেক অস্বাভাবিক কঠোরতার সাথে উত্তর দিল, আমি যত্রতত্র কোনো জায়গার উপর ভরসা করি না, এই হাসপাতালটি নির্ভরযোগ্য। আমি ইতিমধ্যেই তাকে একটি অনুগ্রহ করার জন্য অনুরোধ করেছি। তুমি তৈরি হয়ে নাও, আমি গাড়িটা বের করছি। মা, তুমিও এসো, তোমার ভালো লাগবে। খাদিজা সাথে সাথেই সায় দিল, অবশ্যই, চলো চেক আপ করাতে যাই মা আমার, আমিও আমার ছোট্ট নাতির মুখটা দেখতে চাই। আমরা আমাদের গাড়িতে করেই যাব, তোমাকে হাঁটতে হবে না, তাই তুমি ক্লান্তও হবে না। তারা দুজনে মিলে আমাকে কোণঠাসা করে ফেলছিল। আমি জানতাম যে আমি আর না করতে পারব না। আমি যত বাধা দেব তাদের সন্দেহ তত বাড়বে। আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। আমি আমার ঘরে গিয়ে পোশাক পাল্টাতে লাগলাম, আর আমার মস্তিষ্ক দ্রুত একটি বাঁচার পথ খুঁজছিল। আমি গোপনে আমার ব্যাগে একটি গাঢ় লাল তরল ভর্তি ছোট বোতল ঢুকিয়ে নিলাম। এটি ছিল নকল রক্ত, এমন একটি জিনিস যা আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম, স্পেশাল এফেক্ট মেকআপে কাজ করা এক বান্ধবীর সাহায্যে। গাড়ি চলতে শুরু করল। ভেতরের বাতাস গুমোট হয়েছিল। তারেক গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছিল, আর পেছনের সিটে বসা খাদিজা বাচ্চাদের নাম নিয়ে বকবক করেই যাচ্ছিল। আমি সামনের যাত্রীর সিটে বসেছিলাম, আমার হাত পেটের ওপর রাখা ছিল, এবং এসির বাতাস থাকা সত্ত্বেও আমি দরদর করে ঘামছিলাম। অর্ধেক রাস্তায় শহরের সবচেয়ে ব্যস্ত জায়গায় পৌঁছে আমি আমার অভিনয় শুরু করলাম। আমি ব্যথায় কোঁকিয়ে উঠলাম, আহ, আমার খুব পেট ব্যথা করছে প্রিয়। তারেক চমকে গিয়ে আমার দিকে ফিরল। কি হয়েছে, কোথায় ব্যথা করছে? খুব ব্যথা করছে, মনে হচ্ছে ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছে। আমি পেট চেপে ধরে সামনের দিকে ঝুঁকে পড়লাম এবং হাঁপাতে লাগলাম। প্রিয়, আমার মনে হয় আমার রক্তপাত হচ্ছে। আমি গোপনে আমার পকেটে থাকা ছোট বোতলটিতে চাপ দিলাম, যাতে কিছুটা লাল তরল বেরিয়ে সিটটা দাগ হয়ে যায়। খাদিজা পেছন থেকে সামনের দিকে ঝুঁকে এলো এবং আমার হালকা রঙের পোশাকের ওপর দাগ দেখে সে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, রক্ত, হায় আমার কপাল, আমার নাতি! তারেকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে প্রায় ডিভাইডারে ধাক্কা খেয়ে বসেছিল। লায়লা, শান্ত হও, আমি এখনই তোমাকে আমার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছি। না, আমরা সময় মতো পৌঁছাতে পারবো না, জায়গাটা অনেক দূরে। আমি আমার গাল বেয়ে পড়া জলের ধারা নিয়ে চিৎকার করে বললাম, আমি ব্যথায় মরে যাচ্ছি, চলো কাছের কোনো হাসপাতালে যাই, আমাদের ছেলেকে বাঁচাও, দয়া করে আমাদের ছেলেকে বাঁচাও। সেই মুহূর্তে তার গুপ্তধন এবং $500 মিলিয়ন বাড়ি হারানোর ভয় তার পরিকল্পনাকে ছাপিয়ে গেল। খাদিজাও চিৎকার করে উঠল, তারেক, ওই তো ইন্টারন্যাশনাল হাসপাতাল, তাড়াতাড়ি গাড়ি থামাও, যদি আমার নাতির কিছু হয়ে যায় তবে আমি মরেই যাব। তারেকের সামনে গাড়ি ঘুরিয়ে কয়েক মিটার দূরের সেই ইন্টারন্যাশনাল হাসপাতালে থামানো ছড়া আর কোনো উপায় ছিল না। আমাকে তার ডাক্তার বন্ধুর কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল। আমি সিটে গায়ে এলিয়ে দিলাম এবং স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার অভিনয়ের প্রতিভাকে ধন্যবাদ। কিন্তু পরবর্তী বাধাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কিভাবে এই হাসপাতালের ডাক্তারদের ধোঁকা দেব? ইমার্জেন্সি গেটের সামনে গাড়ি থামল। তারেক আমাকে কোলে তুলে নিয়ে ভেতরে দৌড়াল। খাদিজা এমনভাবে চিৎকার করতে করতে তার পিছু নিল যেন বাড়িতে আগুন লেগেছে। নার্সরা একটি স্ট্রেচার নিয়ে এলো এবং আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। তারেক আমার সাথে ভেতরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু গার্ড তাকে আটকে দিল। পরিবারের সদস্যদের বাইরে অপেক্ষা করতে হবে। ইমার্জেন্সি রুমের দরজা বন্ধ হয়ে গেল। আমাকে বাইরের হট্টগোল থেকে আলাদা করে দিল। স্ট্রেচারে শুয়ে আমি দ্রুত আমার ঘাম মুছে ফেললাম। ডিউটিরত ড্যাকপ্যাচ ছিলেন একজন মাঝবয়সী ব্যক্তি। তিনি পেশাদারি ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ব্যথা করছে? অনেক বেশি রক্তপাত হয়েছে কি? আমি জানতাম যে একজন পেশাদার ডাক্তারের সামনে আমি আর অভিনয়ের নাটক চালিয়ে যেতে পারব না। আমি উঠে বসলাম এবং দ্রুত ও আকুল কণ্ঠে তার চোখের দিকে তাকিয়ে বললাম, ডাক্তার সাহেব, দয়া করে আমাকে সাহায্য করুন, আমার কোনো সমস্যা নেই, এই রক্ত নকল। ডাক্তার অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, আপনি কি বলছেন? আপনি কি হাসপাতালে বসে মজা করছেন? না স্যার, আমি মজা করছি না। আমি তার কোটের হাতা চেপে ধরলাম। এবার আমার কান্না ছিল সত্যি, অপমান আর ভয়ের কান্না। আমার স্বামী এবং তার পরিবার আমার ক্ষতি করা ষড়যন্ত্র করছে। তারা আমাকে তাদের পরিচিত একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধ্য করছিল সন্দেহজনক কিছু করার জন্য। এখানে আসার জন্য এই নাটক করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। দয়া করে ডাক্তার সাহেব, আমাকে সাহায্য করুন। আমার এমন একটি রিপোর্ট দরকার যেখানে লেখা থাকবে যে আমার মিসক্যারেজ বা গর্ভপাতের ঝুঁকি আছে এবং আমার সম্পূর্ণ বেড রেস্ট দরকার।
ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে আমার থেকে তাকালেন। তার চেহারার অভিব্যক্তি সন্দেহ থেকে বিস্ময়ে এবং তারপর সহানুভূতিতে পরিণত হল। তিনি আমার হাতে বাড়িতে দুর্ঘটনাবশত আঘাত পাওয়ার ফলে হওয়া হালকা কালশিটে দাগগুলো দেখলেন। তিনি আমার ফ্যাকাশে এবং যন্ত্রণাকাতর মুখাবয়ব দেখলেন। হয়তো তার চিকিৎসা পেশার বছরগুলোতে তিনি এমন অনেক মর্মান্তিক গল্প দেখেছেন। তিনি গম্ভীর কিন্তু একটু নরম সুরে বললেন, আমি আপনার পারিবারিক বিষয় হস্তক্ষেপ করতে পারি না। তবে আমি একজন ডাক্তার এবং আমি কেবল সত্যের ভিত্তিতেই রোগ নির্ণয় করি। আপনি যদি গর্ভবতী না হয়ে থাকেন তবে আপনার গর্ভপাতের ঝুঁকি আছে বলে আমি লিখে দিতে পারি না, সেটা অনৈতিক হবে। হতাশ হয়ে আমি আমার পোশাকের ভেতর থেকে ভাঁজ করা ছোট একটি কাগজ বের করলাম। একটি আল্ট্রাসাউন্ডের ছবি। এটিই ছিল আমার তুরুপের তাস। জরুরি অবস্থার কথা ভেবে আমি আমার ফার্মাসিস্ট বান্ধবী সালমার কাছ থেকে এই নকল কাগজটি বানিয়ে নিয়েছিলাম। কাগজটিতে আমার নাম, 6 সপ্তাহের গর্ভাবস্থা, দুর্বল হৃদস্পন্দন এবং প্লাসেন্টা 10% আলাদা হওয়ার কথা উল্লেখ ছিল। তাহলে ডাক্তার সাহেব, আপনি কি আমাকে একটি পরামর্শ দিতে পারেন? আমি তাদের বলবো যে আপনি আমাকে পরীক্ষা করেছেন এবং এটাই তার ফলাফল। দয়া করে আমাকে এখন ধরিয়ে দেবেন না। তারা যদি জানতে পারে যে আমি গর্ভবতী নই তবে তারা আমাকে মেরে ফেলবে। ডাক্তার নকল আল্ট্রাসাউন্ডের ছবিটি হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি দরজার দিকে তাকালেন, যেখানে তারেক খাঁচায় বন্দি প্রাণীর মতো পায়চারি করছিল। তারপর তিনি আবার তার সামনে থাকা কাঁপতে থাকা মেয়েটির দিকে তাকালেন। অবশেষে তিনি হালকা মাথা নেড়ে সম্মতি জানালেন এবং কাগজটি আমাকে ফিরিয়ে দিলেন। আমি আপনার ফাইলে আপনার আসল অবস্থাই লিপিবদ্ধ করব, কিন্তু আমি আপনার পরিবারকে কিছুই বলবো না। আপনি বাইরে গিয়ে নিজেই বিষয়টি বুঝিয়ে বলবেন। আমি শুধু আপনাকে কিছু ভিটামিন এবং হালকা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি। ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাথা নত করে কৃতজ্ঞতা জানালাম, আর মনে হলো আমার কাঁধ থেকে যেন এক বিশাল ভারী বোঝা নেমে গেছে। 15 মিনিট পর আমি কষ্টে ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এলাম। আমার হাত পেটের ওপর রাখা ছিল এবং আমার মুখ ছিল ফ্যাকাশে। তারেক এবং খাদিজা ছুটে আমার কাছে এলো। কি হয়েছে? ডাক্তার কি বলল? বাচ্চা ঠিক আছে তো? আমি তারেকের হাতে নকল আল্ট্রাসাউন্ড রিপোর্টটি দিলাম। আমার কণ্ঠস্বর ছিল ভাঙা ভাঙা ফিসফিসানির মতো। ডাক্তার বলেছেন গর্ভাবস্থা খুবই দুর্বল এবং প্লাসেন্টা 10% আলাদা হয়ে গেছে। গর্ভপাতের ঝুঁকি আছে। বেশি নড়াচড়া করার কারণে এবং অতিরিক্ত দুশ্চিন্তা করার জন্য তিনি আমাকে বকা দিয়েছেন। এখন আমাকে সম্পূর্ণ বেডরেস্টে থাকতে হবে। আমি নড়াচড়া করতে পারবো না বা কোনো পরিশ্রম করতে পারবো না, নইলে। এই বলে আমি কান্নায় ভেঙে পড়লাম। তারেক কাপা কাপা হাতে কাগজটি নিল। সে মেডিকেল টার্মগুলো বোঝেনি, কিন্তু গর্ভপাতের ঝুঁকি এবং সতর্কতামূলক রোগ নির্ণয় শব্দগুলো সে দেখতে পেল। তার মুখ ফ্যাকাশে হয়ে ছাইয়ের মতো হয়ে গেল। তার $500,000 বাড়ির স্বপ্ন ধূলিসাৎ হতে বসেছিল। খাদিজা তার বুকে চাপড়ে কেঁদে উঠল। হায় আল্লাহ, আমার নাতি, এটা তোমার নিজের যত্ন না নেওয়ার ফল। আমি তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম, আর তুমি জোরাজোরি করে কাজে যেতে চেয়েছ। তারেক ঘামতে ঘামতে চিৎকার করে উঠল, মা, তুমি চুপ করো। সে ভয় পাচ্ছিল যে আমার মানসিক অস্থিরতা হয়তো গর্ভাবস্থার উপর প্রভাব ফেলবে। এখনই বাড়ি চলো। এখন থেকে তুমি বিছানাতেই থাকবে। আমি তোমার খাবার এবং পানীয় নিয়ে আসব। যদি আমরা বাচ্চাকে হারাই তবে আমার নিষ্ঠুরতার জন্য আমাকে দোষ দিও না। আমি মাথা নাড়লাম এবং তার উপর ভর দিয়ে হেঁটে গাড়িতে গিয়ে উঠলাম। বিশ্বাসঘাতকের বাহুডোরে আমি চরম ঘৃণা অনুভব করছিলাম, কিন্তু একই সাথে এক গভীর তৃপ্তিও কাজ করছিল। বেডরেস্টের এই দিনগুলোতে আমার মনে হচ্ছিল যেন আমি নিজের বাড়িতেই একজন বন্দী, কিন্তু এমন একজন বন্দী যার চারদিকে চোখ আর কান পাতা আছে। সিঙ্ক করা ট্যাবলেটের মাধ্যমে আমি জানতে পারলাম যে তারেকের বারবার টারবাহানা দেখে রানিয়া হতাশ হয়ে পড়ছিল। সে তাকে আল্ট্রাসাউন্ডের ছবি, বাচ্চাদের কেনাকাটার বিল এবং আমার অফিসে যাওয়ার হুমকি সম্বলিত মেসেজের বন্যায় ভাসিয়ে দিচ্ছিল। তারেক কোণঠাসা হয়ে পড়েছিল। সে একদিকে উত্তরাধিকার নিশ্চিত করার জন্য আমার কাছে এক আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করছিল, অন্যদিকে তার প্রেমিকাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল। সেই সন্ধ্যায় তারেক স্বাভাবিকের চেয়ে একটু আগেই অফিস থেকে বাড়ি ফিরল। তার মুখমণ্ডল ফ্যাকাশে ছিল। সে একতরা লাল গোলাপ নিয়ে এসেছিল, ঠিক যেমনটা আমরা যখন প্রেম করতাম তখন সে আমাকে দিত। কিন্তু এখন আমি এর মধ্যে শুধু এক কৃত্রিম ও কদর্য লাল রং ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। সে ফুলগুলো একটি ফুলদানিতে রাখল এবং আমার পাশে বসল। প্রিয়, আমি একটা আকর্ষণীয় বিষয় শুনেছি এবং তোমার সাথে এ নিয়ে কথা বলতে চাইছিলাম। আমি ক্লান্তির ভান করলাম। কি হয়েছে প্রিয়? আমার মাথা ব্যথা করছে, আমি শুধু ঘুমাতে চাই। তারেক আমার কপাল ম্যাসেজ করতে শুরু করল। এটা আমাদের ছেলের ভবিষ্যতের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। মা আমাকে বলল যে গ্রামের এক আত্মীয় প্রধান সড়কের পাশের এক টুকরো জমি বিক্রি করছে তার ছেলের ঋণ শোধ করার জন্য, যে বিদেশে কাজ করতে যাবে। এটি অর্ধেক দামে একটি হাতছাড়া না করার মতো সুযোগ।
আমরা যদি এখন এটি কিনি তবে কয়েক মাসের মধ্যে আমরা এটি দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি করতে পারব। এটি আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ। আমি মনে মনে হাসলাম। কিসের জমি? এর পুরোটাই মিথ্যে। সম্ভবত রানিয়া একটি বাড়ি কেনার জন্য তার কাছে টাকা চাইছিল, আর সে আমার কাছ থেকে সেটা বের করার জন্য এই গল্প বানিয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি চাই, কিন্তু আমরা টাকা পাবো কোথা থেকে? আমাদের জমানো টাকা ফিক্সড ডিপোজিটে রাখা আছে। আমরা যদি এখন সেগুলো তুলে নিই তবে আমরা সমস্ত ইন্টারেস্ট হারাবো। তারেক জেদ ধরে বলল, এর তুলনায় ব্যাংকের ইন্টারেস্ট আর এমন কি? তুমি তোমার বাবা মায়ের কাছে ঋণ চাইছো না কেন? তাদের বলো যে এটা একটা ব্যবসার জন্য। আমি নিশ্চিত যে তারা তাদের নাতির জন্য এটা করবে। আমি তার চোখের দিকে তাকালাম এবং সেখানে লোভ দেখতে পেলাম। সে শুধু আমার টাকাই চাচ্ছিল না, সে আমার বাবা মায়ের টাকাও চাচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। না প্রিয়, আমার বাবা মা ধার দেওয়া নেওয়া অপছন্দ করেন। তাছাড়া আমার এই গর্ভাবস্থার অবস্থায় তারা শুধু চান আমি যেন বিশ্রাম নিই। আমি যদি তাদের কাছে টাকা চাই তবে তারা চিন্তিত হয়ে পড়বে এবং এটি আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তুমি তোমার মায়ের কাছে চাইছ না কেন? খাদিজার কথা উল্লেখ করতেই তারেক চুপ হয়ে গেল। সে জানত যে তার মা একটি তলদেশহীন কূপের মতো। তাকে চিন্তিত এবং হতাশ দেখাচ্ছিল। আমি মুখ ঘুরিয়ে নিলাম এবং আমার শীতল হাসি আড়াল করার জন্য ঘুমানোর ভান করলাম। পরের দিন সকালে তারেকের অনুপস্থিতি এবং প্রতিবেশীদের সাথে গল্পগুজবে খাদিজার ব্যস্ততার সুযোগ নিয়ে আমি বিছানা থেকে উঠলাম। আমি সেই কাল্পনিক জমির কোনো কাগজের খোঁজে বাড়িতে থাকা তারেকের অফিসে গেলাম। ড্রয়ারটি তালাবদ্ধ ছিল, তবে ক্যাকটাস গাছের নিচে লুকিয়ে রাখা অতিরিক্ত চাবিটি খুঁজে পাওয়া কঠিন ছিল না। ভেতরে কোনো জমির দলিল ছিল না, ছিল শুধু একটি বীমা কোম্পানির একটি মোটা খাম। আমি সেটি খুললাম। এটি একটি জীবন বীমা পলিসি ছিল। বীমাকৃত ব্যক্তি লায়লা, সুবিধাভোগী তারেক, বীমার পরিমাণ $5,00,000। আমার হাত কাঁপছিল। আমি শর্তাবলী পড়লাম। একটি শর্তের নিচে লাল কালি দিয়ে দাগ দেওয়া ছিল, দুর্ঘটনাবশত মৃত্যুর ক্ষেত্রে পরিমাণের 200% প্রদান করা হবে। তার মানে আমি যদি কোনো দুর্ঘটনায় মারা যাই তবে তারেক $1 মিলিয়ন পাবে। পলিসিটি ঠিক 2 সপ্তাহ আগে কার্যকর হয়েছিল, ঠিক সেই সময়ে যখন আমার সন্দেহ শুরু হয়েছিল। আমি জমে গিয়ে চেয়ারে বসে পড়লাম। বোঝা গেল যে তার কাছে আমার দাম একজন স্ত্রীর হিসেবে ছিল না, বরং $1 মিলিয়ন চুক্তির সমান ছিল। সে আমার জীবনের উপর একটি জীবন বীমা কিনেছে এবং সে নিজেই এর একমাত্র সুবিধাভোগী। এর মানে কি? সে কি কোনো দুর্ঘটনার অপেক্ষা করছিল বা এমনকি পরিকল্পনা করছিল? আমি রাগে এবং নিজের বোকামির জন্য কাঁদছিলাম। আমি ভেবেছিলাম তারা শুধু আমার টাকা চায়, কিন্তু তারা আমার জীবনটাও চাচ্ছিল। তারা চেয়েছিল আমি যেন মরে যাই, যাতে তারা আমার কবরের উপর দাঁড়িয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পারে। আমি দ্রুত চুক্তির প্রতিটি পাতার ছবি তুলে নিলাম এবং তারপর সব আগের মতো রেখে দিলাম। আমাকে শান্ত থাকতে হবে। আমি যদি কোনো কেলেঙ্কারি করি তবে তারা প্রমাণ নষ্ট করে ফেলবে এবং আমার জীবন সত্যি সত্যিই ঝুঁকির মধ্যে পড়বে। কাঁপতে কাঁপতে আমি আবার বিছানায় ফিরে এলাম। শুষ্ক চোখে ছাদের দিকে তাকিয়ে রইলাম। তারেক, তুমি যদি জীবন মৃত্যুর এই খেলাটি খেলতে চাও তবে আমি তোমার সাথেই খেলব, কিন্তু যে এই খেলায় হারবে সে আমি হব না। দুপুরে খাদিজা স্যুপ ভর্তি একটি থার্মোফ্লাস্ক নিয়ে আমার ঘরে এলো। আমি বসার ঘরের ক্যামেরার সাথে কানেক্ট করা এয়ারফোন কানে লাগালাম। আমি জানতাম যে ঠিক এই সময়ে তারেক সাধারণত তার মাকে কল করে, আর সে তাই করল। খাদিজার ফোন বেজে উঠল। সেই ফোনটি স্পিকারে রাখল, যার ফলে পুরো অ্যাপার্টমেন্টে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। হ্যালো বাবা, সব কেমন চলছে? রানিয়া কি তোমাকে একা ছেড়েছে? তারেকের কণ্ঠস্বর পরিষ্কার ভেসে এলো। সে পাগল হয়ে যাচ্ছে মা। সে বলছে যে যদি আমি এই সপ্তাহের শেষে তাকে একটি অ্যাপার্টমেন্টের ডাউন পেমেন্ট হিসেবে $30,000 না দিই তবে সে সব ফাঁস করে দেবে। আমি মরিয়া হয়ে উঠেছি। লায়লা একজন কৃপণ, সে 1 পয়সাও ছাড়বে না। খাদিজা জিজ্ঞেস করল, তাহলে তুমি কি করবে? রানিয়াকে কেলেঙ্কারি করতে দেবে? লায়লা যদি ব্যাপারটা জানতে পারে এবং ডিভোর্স চায় তবে আমরা তার বাবা মায়ের বাড়িসহ সবকিছু হারাবো। তারেক এক মুহূর্তের জন্য চুপ করে রইল। তারপর তার কণ্ঠস্বর শীতল এবং নিষ্ঠুর হয়ে উঠল। শান্ত হও মা, আমার কাছে একটি বিকল্প পরিকল্পনা আছে। তোমার কি সেই জীবন বীমা পলিসির কথা মনে আছে যা আমি তার জন্য করিয়েছিলাম? 2 সপ্তাহের মধ্যে দুর্ঘটনার ওয়েটিং পিরিয়ড শেষ হয়ে যাবে। এই সপ্তাহের শেষে বাচ্চা হওয়ার আগে তাকে রিল্যাক্স করানোর ভান করে আমি তাকে একটি ট্রিপে নিয়ে যাব। আমি পাহাড়ি এলাকায় একটি রিসর্ট খুঁজে পেয়েছি, একটি বিচ্ছিন্ন জায়গা যা খাড়া পাহাড়ের ঢাল আর কুয়াশায় ঢাকা। খাদিজা একটু ইতস্তত করে বলল, তুমি কি বলতে চাইছ? কিন্তু তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক অসুস্থ উত্তেজনা। শুধুমাত্র একটি দুর্ঘটনা মা। তারেক একটি শুষ্ক হাসির সাথে উত্তর দিল। একজন গর্ভবতী মহিলা, এক মুহূর্তের অসতর্কতা, পা পিছলে পাহাড়ের খাত থেকে পড়ে যাওয়া, এভাবেই সব ঘটে। আমরা বীমার $1 মিলিয়ন পেয়ে যাব এবং আমরা রানিয়া আর বাচ্চাটাকে এখানে নিয়ে আসতে পারব। আর যেহেতু আমি তার একমাত্র উত্তরাধিকারী হব, তাই তার বাবা মায়ের বাড়িটিও আমাদের হয়ে যাবে।
খাদিজা উদ্বেগের সাথে বলল, কিন্তু এটা কি নিরাপদ যদি পুলিশ তদন্ত করে? চিন্তা করো না মা, আমি কোনো চিহ্ন বা সাক্ষী না রেখেই কাজটা করব। তাছাড়া আমাদের কাছে তার মেডিকেল হিস্ট্রি আছে, তার মাথা ঘোরার সমস্যা এবং নিম্ন রক্তচাপের কথা সবাই জানে, কেউ কিছুই সন্দেহ করবে ঘন। তুমি শুধু তার ভালো করে যত্ন নাও আর এটা নিশ্চিত করো যে সে যেন আমাকে বিশ্বাস করে। এই উপায়ে আমরা যখন ট্রিপে যাব তখন সে আর সতর্ক থাকবে না। আমি রাগে কাঁপতে কাঁপতে ইয়ারফোন খুলে ফেললাম। বিকল্প পরিকল্পনা, দুর্ঘটনা, পাহাড়ের খাত, কথাগুলো আমার মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হতে লাগল। তারা আমাকে কোনো মানুষ হিসেবে দেখেনি, বরং তাদের লোভের জন্য একটি বলি হিসেবে দেখেছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশ ধূসর হয়েছিল, একটি আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। আমি জানতাম যে এখন আর পিছন ফেরার কোনো উপায় নেই। আমি যদি আগে কিছু না করি তবে আমি মারা পড়ব এবং আমার মৃত্যুই হবে তাদের ধন সম্পদের সিঁড়ি। আমি হাত এমনভাবে মুষ্টিবদ্ধ করলাম যে আমার নখ আমার চামড়ায় গেঁথে গিয়ে রক্ত বেরিয়ে এলো। ঠিক আছে, ট্রিপ, আমি যাব, তবে এটা এমন এক যাত্রাই হবে যেখান থেকে কোনোদিন ফেরা হবে না, কিন্তু সেটা কেবল তোমার জন্যই তারেকের নিষ্ঠুর বিকল্প পরিকল্পনার কথা শোনার পর আমি জানতাম যে আমার একটি শক্ত প্রমাণ দরকার, এমন কিছু যা ঘটনাটি ঘটার আগেই তার অপরাধমূলক উদ্দেশ্য প্রমাণ করতে পারবে। খাদিজার সাথে তার কথোপকথনের রেকর্ডিংটি মূল্যবান ছিল, কিন্তু সে হয়তো তর্ক জুড়ে দিতে পারত যে এটি একটি নিছক রসিকতা বা অতিরঞ্জন ছিল। আমার আরও প্রত্যক্ষ কিছু দরকার ছিল, যা তার নিজের মুখ থেকে বের হবে এবং কোনো তৃতীয় পক্ষের কাছে বলা হবে। সেই রাতে তারেক বেশ ভালো মেজাজে বাড়ি ফিরল। হয়তো সে ভেবেছিল যে তার নিখুঁত পরিকল্পনাটি প্রায় বাস্তবায়িত হতে চলেছে। সে আনন্দে শীষ বাজাতে বাজাতে রান্না করতে শুরু করল। আমার ঘরে আমি প্রিপেইড ফোনটি এবং একটি ভয়েস চেঞ্জিং সফটওয়্যার বের করলাম, যা আমি একটি পুরনো স্মার্টফোনে ইনস্টল করে রেখেছিলাম। আমি আমার কণ্ঠস্বরটিকে একজন পেশাদার এবং ভদ্র কিন্তু খানিকটা যান্ত্রিক টেলিমার্কেটারের মতো শোনানোর জন্য সেট করলাম। রাতের খাবারের পর তারেক যখন একটি সিগারেট নিয়ে বারান্দায় রিল্যাক্স করছিল, তখন আমি তাকে কল করলাম। জানালার ফাঁক দিয়ে আমি তাকে ফোনটি তুলতে দেখলাম। সে অপরিচিত নম্বরটি দেখে একটু দ্বিধা করল, তারপর অবশেষে উত্তর দিল। হ্যাঁ, কে বলছেন? সে রুক্ষ স্বরে জিজ্ঞেস করল। আমি একটি গভীর শ্বাস নিলাম এবং আমার অভিনয় শুরু করলাম। শুভ সন্ধ্যা জনাব তারেক, আমি বীমা কোম্পানির কাস্টমার সার্ভিস বিভাগ থেকে কল করছি। আপনি মিসেস লায়লার জন্য যে পলিসিটি কিনেছেন সে বিষয়ে কিছু বিস্তারিত তথ্য নিশ্চিত করতে চাইছিলাম। বীমা শব্দটি শোনার সাথে সাথেই তার হাবভাব বদলে গেল। সে মনোযোগী কিন্তু একই সাথে আগ্রহী হয়ে উঠল। হ্যাঁ বলুন, কোনো সমস্যা আছে কি? একদমই না স্যার। বিষয়টি হল, আমাদের সিস্টেম রেকর্ড করেছে যে আপনি ট্রিপ চলাকালীন দুর্ঘটনাবশত মৃত্যুর ক্ষতিপূরণ শর্তটির প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। আমি শুধু নিশ্চিত করতে চাইছিলাম যে যদি পর্যটন এলাকায়, পাহাড়ে বা নদী ও হ্রদের কাছাকাছি বিমাকৃত ব্যক্তির দুর্ঘটনাবশত মৃত্যু হয়, তবে এই প্রক্রিয়ার জন্য ওই এলাকার পুলিশের একটি রিপোর্ট প্রয়োজন হবে। আপনি কি এই বিষয়ে অবগত ছিলেন? তারেক কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর তার কণ্ঠস্বর তার লোভকে প্রকাশ করে দিয়ে কিছুটা তড়িঘড়ি শোনাল। হ্যাঁ, আমি জানি, তবে আমার একটি প্রশ্ন আছে। যদি দুর্ঘটনাটি এমন কোনো বিচ্ছিন্ন জায়গায় ঘটে যেখানে কোনো ক্যামেরা নেই এবং শুধু পরিবারের একজন সদস্যের সাক্ষ্য থাকে, তবে কি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পেমেন্ট পেতে কত সময় লাগবে? এই প্রশ্নটাই ঠিক আমি আশা করছিলাম। সে একটি নির্জন জায়গায় নিখুঁত দুর্ঘটনা ঘটানোর তার উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছিল। আমি আমার কণ্ঠস্বরে পেশাদারিত্ব বজায় রাখলাম। সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শীর বিবৃতি এবং ফরেনসিক ডাক্তারের রিপোর্ট হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। যদি সমস্ত কাগজপত্র সম্পূর্ণ থাকে তবে আমরা 15 কার্যদিবসের মধ্যে পলিসির মূল্যের 200% প্রদান করব। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সে তার উত্তেজনা লুকাতে না পেরে উল্লাসের সাথে বলল, চমৎকার, আপনাকে ধন্যবাদ, মানে আমি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। সে হঠাৎ করেই লাইনটি কেটে দিল। আমি দেখলাম সে তার সিগারেট থেকে একটি গভীর টান নিল এবং একটি তৃপ্তির হাসির সাথে আকাশের দিকে ধোঁয়া ছাড়ল। সে ঘুণাক্ষরেও জানত না যে এই পুরো কথোপকথনটি এইমাত্র রেকর্ড করা হয়ে গেছে। একটি নির্জন জায়গা এবং পেমেন্ট পাওয়ার সময়সীমা নিয়ে তার প্রশ্নই হবে তার বিরুদ্ধে রায়। আমি অডিও ফাইলটি আমার সিকিউর ফোল্ডারে সেভ করে রাখলাম। আমার বুক তখনও ধরভর করছিল, কিন্তু আমি সেই শিকারীর আনন্দ অনুভব করছিলাম যে এইমাত্র তার শিকারকে খাদে ফেলতে সক্ষম হয়েছে। সেই রাতে ডিনারের সময় তারেক অস্বাভাবিক রকমের সতর্ক ছিল। প্লেটগুলো সরিয়ে নেবার পর সে কিছু গরম ভেষজ চা তৈরি করে আনল এবং আমার পাশে বসল। সে আমার পা দুটো তার কোলের উপর তুলে নিল এবং মেসেজ করতে শুরু করল। যদি এটি আগে হতো তবে আমি হয়তো অভিভূত হয়ে পড়তাম, কিন্তু এখন যতবারই তার হাত আমার ত্বক স্পর্শ করছিল আমার মনে হচ্ছিল যেন একটি শীতল সাপ আমার গায়ের উপর দিয়ে পিছলে যাচ্ছে। প্রিয়, তোমাকে ইদানিং কাজ এবং গর্ভাবস্থা নিয়ে বেশ চিন্তিত দেখাচ্ছে। তোমাকে এভাবে দেখলে আমার কষ্ট হয়,
কেমন হয় যদি আমরা এই সপ্তাহের শেষে একটু দূরে কোথাও ঘুরে আসি? আমি পাহাড়ে একটি সুন্দর রিসর্ট খুঁজে পেয়েছি। বিশুদ্ধ বাতাস আর নিখুঁত নীরবতা তোমার বিশ্রামের জন্য একদম আদর্শ। আমি অবাক হওয়ার ভান করলাম। পাহাড়ে? কিন্তু গাড়ি চালিয়ে এত দূর যাওয়া আর তার উপর গর্ভপাতের ঝুঁকির মধ্যে এটা কি নিরাপদ হবে? শান্ত হও, আমি সাবধানে গাড়ি চালাবো। আমরা আস্তে আস্তে যাব। ডাক্তার বলেছেন যে তোমার মানসিক অবস্থাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে একঘেয়েমি হয়ে বন্দী থাকাটা বাচ্চার জন্য ভালো নয়। চলো আমাদের সম্পর্কটাকে সারিয়ে তুলি এবং আমাদের সন্তান আসার আগে ভালোবাসার শিখাটিকে আবার প্রজ্বলিত করি। তুমি কি বলো? বিমার টাকার জন্য আমাকে মেরে ফেলার পরিকল্পনা করা এক লোকের মুখ থেকে সারিয়ে তুলি শব্দটি শোনা একটি ভয়ানক রসিকতার মতো মনে হচ্ছিল। সে কি আমাকে সারিয়ে তুলতে নিয়ে যাচ্ছিল নাকি কবরে? আমি তার চোখের দিকে তাকালাম এবং সেখানে কোনো ভালোবাসা দেখতে পেলাম না, বরং তার প্রেমিকার সাথে বিলাসবহুল জীবন এবং ডলারের প্রতিফলন দেখতে পাচ্ছিলাম। আমি মৃদু হাসলাম। ঠিক আছে, তুমি যদি আমাদের নিয়ে এতই চিন্তিত থাকো তবে আমি তোমার কথাই শুনব। বাচ্চা হওয়ার আগে এমন একটি ট্রিপ যা আমরা মনে রাখতে পারি। আমিও একটি শান্ত এবং নির্জন জায়গায় তোমার সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই। তারেকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অবশ্যই, রোম্যান্টিক হওয়ার জন্য জায়গাটা নির্জন হওয়াই উচিত। তুমি শুধু কিছু সুন্দর পোশাক প্যাক করে নাও, বাকি সব আমি সামলে নেব। এটি তোমার জীবনের একটি অবিস্মরণীয় ট্রিপ হতে চলেছে। আমি আমার অশ্রু আড়াল করতে মুখ ঘুরিয়ে নিয়ে মাথা নাড়ালাম। পরের দিন সকালে ট্রিপের জন্য জিনিসপত্র কেনার অজুহাতে আমি বাইরে বের হলাম। আমি সোজা নাদিয়ার অফিসে গেলাম এবং সমস্ত প্রমাণ সম্বলিত ড্রাইভটি তাকে দিলাম। সে আমাকে নিখুঁত নির্দেশনা দিল এবং জোর দিয়ে বলল যে আমার নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা 18 মিনিট 55 সেকেন্ড সময়টি ছিল আমার সর্বোচ্চ অগ্রাধিকার। তারপর আমি একটি বিশেষ দোকানে গিয়ে ছোট একটি রেকর্ডিং যন্ত্র কিনলাম যা আমি আমার পোশাকের ভেতরে লুকিয়ে রাখতে পারি, এবং একটি গোপন ট্র্যাকিং ডিভাইস কিনলাম যা আমি আমার স্নিকার্সের ভেতরে সেলাই করে নিলাম। 1901 থেকে 1908 মধ্যে আমাকে নিশ্চিত করতে হয়েছিল যে যাই ঘটুক না কেন, নাদিয়া এবং আমার ভাড়া করা সাপোর্ট টিম যেন আমাকে খুঁজে পায়। আমি বাড়িতে ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলাম এবং আমার পরিকল্পনা শেষ ধাপটি সম্পন্ন করলাম। আমি একটি প্রিপেড ফোন থেকে রানিয়াকে একটি বেনামি বার্তা পাঠালাম। হ্যালো রানিয়া, আমি সেই গতদিনের শুভাকাঙ্ক্ষী। শুধু একটা সতর্কতা দিচ্ছি, এই সপ্তাহের শেষে তারিক তার স্ত্রীকে নিয়ে নির্জন পাহাড়ি রিসোর্টে এক রোমান্টিক ভ্রমণে যাচ্ছে। সে তার বন্ধুদের বলেছে যে সে তার ভালোবাসার আগুন আবার জ্বালিয়ে তুলবে এবং তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, যাতে সে তার স্ত্রী এবং $5 লাখ উত্তরাধিকারের ওপর মনোযোগ দিতে পারে। তুমি যদি তাড়াতাড়ি না করো তবে তুমি স্বামীহীন আর তোমার সন্তান পিতৃহীন হয়ে পড়বে। বার্তাটি পাঠিয়ে আমি সিম কার্ডটি ভেঙে ফেললাম। আমি কল্পনা করলাম রাইয়া তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তোষের আগে ফেটে পড়ছে। সন্দেহ তাকে পদক্ষেপ নিতে বাধ্য করবে। আমি নিশ্চিত ছিলাম যে সে সেখানে একটি কেলেঙ্কারি ঘটাতে আসবেই। তার উপস্থিতিই হবে সেই অপ্রত্যাশিত মোড় যা তারিক কল্পনাও করেনি, যা তার খুনের ষড়যন্ত্রকে একটি বিয়োগান্তক কমেডিতে রূপান্তর করবে। আমি আমার ব্যাগ গুছাতে শুরু করলাম এবং আমার গর্ভাবস্থার পোশাকগুলো হাত দিয়ে নেড়েচেড়ে দেখছিলাম। এই নাটকটি উপভোগ্য হওয়ার জন্য সম্পূর্ণ অভিনেতা দলের প্রয়োজন ছিল। তুমি কি উচ্চ পর্যায়ে খেলতে চেয়েছিলে তারিক? ঠিক আছে, আমি তোমাদের জীবনের সেরা প্রদর্শনটি উপহার দেব। শনিবার সকালে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু গাড়ির ভেতরের পরিবেশ ছিল গুমোট। তারিক ভোরে ঘুম থেকে উঠে শীষ দিতে দিতে ব্যাগ গুছাচ্ছিল এবং এমন আচরণ করছিল যেন সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। খাবিজা দরজায় দাঁড়িয়ে আমাদের বিদায় জানালো। তার দৃষ্টি ছিল কৌতূহল এবং তৃপ্তির মিশ্রণ, ঠিক যেমন কেউ জবাই করার আগে একটি মোটা তাজা পশুকে দেখে। খাদিজা বলল, আমার পুত্রবধূ, সময়টা উপভোগ করো, সাবধান থেকো, কোনো বিপজ্জনক জায়গায় চড়ো না আর পড়ে যেও না। আমার নাতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমার কোনো ক্ষতি হয় তবে আমাকে দোষ দিও না। আমি কৃত্রিম হাসি দিয়ে উত্তর দিলাম, হ্যাঁ মা, আমি সাবধানে থাকব, আপনিও নিজের যত্ন নেবেন। আমি ভাবছিলাম সে কি আমাকে শুভ ভ্রমণ জানাচ্ছে নাকি তার ছেলের পরিকল্পনা করা পরিণতির কথা বলে সতর্ক করছে। গাড়ি চলতে শুরু করল। তারিক খুব ধীরে গাড়ি চালাচ্ছিল এবং প্রতি কয়েক মিনিট পর পর জিজ্ঞেস করছিল আমি ঠিক আছি কিনা। তার অতিরিক্ত যত্ন আমাকে চূড়ান্ত সতর্ক করে তুলল। মাঝপথে সে আমাকে একটি পানির বোতল বাড়িয়ে দিল, যা আগেই খোলা ছিল। সে বলল, অল্প করে খেয়ে নাও, এটা খুব বিশুদ্ধ পানি, গর্ভবতী নারীদের জন্য। আমি বোতলটি হাতে নিলাম, দেখলাম সিল ভাঙা ছিল। এর মধ্যে কি ঘুমের ওষুধ বা শান্ত করার কিছু ছিল? আমি ঝুঁকি নিতে পারলাম না। সে যখন অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল, সেই সুযোগে আমি পানি পান করার ভান করে কিছুটা পানি রুমালে ঢেলে দিলাম এবং বোতলটি গাড়ির মেঝেতে ফেলে দিলাম। আমি বললাম, ওহ, আমি কত আনাড়ি, বোতলটা ফেলে দিলাম। তারিক বিরক্ত হলেও তা লুকানোর চেষ্টা করে বলল, ঠিক আছে, ওখানে পৌঁছালে আমি অন্য একটা কিনে দেব, এখন একটু ঘুমিয়ে নাও। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম।
চোখের কোণ দিয়ে দেখলাম সে মাঝে মধ্যে আমার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকাচ্ছে। সে পরীক্ষা করছিল কথিত ওষুধের প্রভাব শুরু হয়েছে কিনা। গাড়িতে বাজতে থাকা শান্ত সঙ্গীতটি যেন একটি জানাজার মিছিলে পরিণত হয়েছিল। আমি আমার পেটে হাত দিয়ে চাপ দিলাম। এই ভ্রমণ আমাকে স্বর্গে নয়, বরং নেকড়ের মুখে নিয়ে যাচ্ছিল। 2 ঘণ্টা পর আমরা মাউন্টেন ভিউ রিসোর্টে পৌঁছালাম। এটি কুয়াশাচ্ছন্ন একটি নির্জন পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। জায়গাটি সুন্দর কিন্তু রহস্যময়। তারিক একটি উঁচু জায়গায় নির্জন কটেজ বুক করেছিল, যেখান থেকে গভীর উপত্যকা দেখা যেত। কোনো সাক্ষী বা ক্যামেরা ছাড়া দুর্ঘটনার জন্য এটিই ছিল উপযুক্ত জায়গা। তারিক পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, তোমার কি পছন্দ হয়েছে? আমি শ্বাস আটকে উত্তর দিলাম, হ্যাঁ, এটা খুব সুন্দর ও শান্ত। সে বলল, তুমি একটু বিশ্রাম নাও, আমি গোসল করে আসি। পানির শব্দ শোনার সাথে সাথেই আমি দ্রুত তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করলাম। নিচের একটি গোপন অংশে আমি একটি ছোট বোতল পেলাম, যাতে কোনো লেবেল ছিল না এবং স্বচ্ছ তরল ছিল। সাথে একজোড়া রাবার গ্লাভস এবং জুতোর জন্য কিছু প্লাস্টিক কভারও ছিল। রোমান্টিক ভ্রমণের জন্য গ্লাভস? উত্তরটা পরিষ্কার ছিল। আমাকে ড্রাগ দিয়ে অজ্ঞান করা বা ওই তরল দিয়ে আমাকে পিচ্ছিল করে খাদের কিনারে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল, যাতে কোনো চিহ্ন না থাকে। আমি ভয়ে শিউরে উঠলাম। দ্রুত প্রমাণগুলোর ছবি তুলে নিলাম এবং সব আগের জায়গায় রেখে দিলাম। ঠিক তখনই বাথরুমের পানি বন্ধ হলো। আমি একটি ম্যাগাজিন হাতে নিয়ে পড়ার ভান করলাম। তারিক তোয়ালে জড়িয়ে বের হয়ে এলো এবং বলল, কি পড়ছো সোনামণি? আমরা পরে ডিনার করব। আমি খুব রোমান্টিক একটি টেবিল বুক করেছি। আমি হেসে তার চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, এখানে কি কি দেখার আছে তাই দেখছিলাম। তার চোখে আমি একজন আদর্শ স্বামীর ছদ্মবেশে এক খুনিকে দেখতে পেলাম। হয়তো এটিই ছিল আমাদের দাম্পত্যের শেষ ডিনার। মোমবাতির আলোয় তারিকের মুখোমুখি বসে আমি ভাবছিলাম, একজন মানুষ কিভাবে এত বদলে যেতে পারে। সে নিজের জন্য ওয়াইন আর আমার জন্য জুস ঢালল। গ্লাসটি ধরার সময় সে বলল, আমাদের এই ভ্রমণ, আমাদের সন্তানের ভবিষ্যৎ এবং আমাদের চিরস্থায়ী সুখের জন্য পান করা যাক। আমি জুসের দিকে তাকালাম। এতে কি কিছু মেশানো আছে? আমি ঝুঁকি নিতে পারলাম না। হেসে গ্লাস তুলে পান করার ভান করলাম। তারিক যখন পান করতে ব্যস্ত, আমি আমার ড্রেসে কিছুটা জুস ঢেলে দিলাম। ওহ, আমি কত আনাড়ি! ড্রেসটা নোংরা করে ফেললাম। রুমাল দিয়ে মোছার সময় আমি বাকি জুসটুকু রুমালে শুষে নিয়ে ব্যাগে ভরে ফেললাম। তারিক যখন গ্লাস রাখল, দেখল আমার গ্লাস অর্ধেক খালি। সে জিজ্ঞেস করল, তুমি কি খেয়েছ? ভালো লেগেছে? আমি বললাম, হ্যাঁ, খুব মিষ্টি। সে আমাদের পুরনো স্মৃতি রোমন্থন করতে লাগল এবং বাড়ি ও সন্তানকে নিয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতে লাগল। সে এতটাই সত্যবাদী মনে হচ্ছিল যে আমি সত্য না জানলে হয়তো বিশ্বাস করে ফেলতাম। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিন দেখে তার মুখ শক্ত হয়ে গেল। আমি নিরীহভাবে জিজ্ঞেস করলাম, উত্তর দিচ্ছ না কেন? হয়তো জরুরি কিছু। সে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিয়ে বলল, অচেনা নম্বর, হয়তো কোনো বিরক্তিকর বিজ্ঞাপন। আজ শুধু আমাদের রাত। ফোনটি আবার বেজে উঠল। এবার আমি স্ক্রিনে নাম দেখতে পেলাম, হাবিবি। ওটা রানিয়া ছিল। আমি জানতাম আমার মেসেজ তাকে অস্থির করে তুলেছে। তারিক ফোনটি পুরোপুরি বন্ধ করে দিল। রাতের খাবারের পর তারিক অধৈর্য হয়ে ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে অবাক হচ্ছিল কেন আমার ঘুমের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে বলল, চাঁদটা খুব সুন্দর, চলো রেস্টুরেন্টের পেছনে হাঁটি, ওদিকে খাদের ধারের একটা ভিউ পয়েন্ট আছে। আমি জানলাম ওটিই সবথেকে নির্জন জায়গা, যেখানে কোনো আলো বা ক্যামেরা নেই। আমি একটি শাল নিলাম এবং জুতো, ট্র্যাকিং ডিভাইস ও লুকানো রেকর্ডিং যন্ত্রটি ঠিক আছে কিনা দেখে নিলাম। আমরা পাহাড়ের পথ দিয়ে হাঁটতে শুরু করলাম। পাহাড়ি বাতাস ছিল বরফের মতো ঠান্ডা। তারিক আমার হাত শক্ত করে ধরে দ্রুত হাঁটছিল। আমি বললাম, আস্তে হাঁটো, আমি গর্ভবতী, ক্লান্ত হয়ে যাচ্ছি। সে গতি না করিয়ে বলল, আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা খাদের কিনারে একটি মোড়ে পৌঁছালাম। তারিক আমার হাত ছেড়ে দিয়ে আমার দিকে তাকালো। চাঁদের আলোয় তার মুখটি কোনো অচেনা নিষ্ঠুর মানুষের মতো মনে হচ্ছিল। সে কর্কশ্বরে জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? আমি ভয় পাওয়ার ভান করে পিছিয়ে গিয়ে বললাম, সুন্দর, কিন্তু খুব ঠান্ডা, চলো ফিরে যাই। সে আমাকে পাহাড়ের গায়ে চেপে ধরল এবং পকেট থেকে রাবার গ্লাভস ও সেই বিষাক্ত তরল বের করল। সে ফিসফিস করে বলল, জানো লাইলা, আমি অনেক দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। বাড়ি, বিমার টাকা, আমার স্বাধীনতা সবই এখন আমার হাতের নাগালে। আমার হার্টবিট বেড়ে গিয়েছিল ভয়ে নয়, বরং উত্তেজনায়। আমি চাইছিলাম সে সব কিছু স্বীকার করুক। আমি কান্নার স্বরে বললাম, তুমি কি বলছো তারিক? আমি বুঝতে পারছি না। তারিক অট্ট হাসি দিয়ে উঠল এবং রাবার গ্লাভস পরতে পরতে বলল, এখনও বুঝতে পারছ না? তোমার এই মুখ আর কাজ নিয়ে তোমার পাগলামিতে আমি বিরক্ত। আমার অনেক টাকা দরকার লাইলা, যাতে আমি রানিয়া আর আমার ছেলের যত্ন নিতে পারি।
আমি পাহাড়ের সাথে নিজেকে লেপ্টে দিয়ে জোরে জোরে কথা বলতে লাগলাম, যাতে রেকর্ডিংয়ে সব ধরা পড়ে। তারেক, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ? তুমি কি ওই মহিলার জন্য আমাকে ছেড়ে দিতে চাও? আমাদের সন্তানের কি হবে? সে গর্জে উঠে বলল, সন্তান, তুমি গর্ভবতী কিনা আমি তা বিশ্বাসই করি না। তুমি আজ মরবে। তোমার মরণেই আমি সবকিছু পাব। তোমার জীবনের ওপর আমি $5 লক্ষ বীমা করেছি, যা দুর্ঘটনা হলে $10 লক্ষ হবে। আমি চিৎকার করে বললাম, তুমি একটা দানব, আমাকে মারলে তুমি কি বিচারের ভয় করো না? ঠিক তখনই আমি ট্র্যাকিং ডিভাইসের এমার্জেন্সি সিগন্যাল চালু করে দিলাম। সে হাসতে হাসতে বিষের বোতল খুলল। কে জানবে আমি তোমাকে মেরেছি? আমি বলবো তোমার মাথা ঘুরেছিল আর তুমি পড়ে গিয়েছ। আমি শোকাতুর স্বামীর অভিনয় করব। কার সন্দেহ হবে? আমার মা, সে তো আমার চেয়েও বেশি তোমার মৃত্যু চায়। সে বিষ মাখা কাপড় নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি সরে গেলাম। সে আবার আক্রমণ করে আমাকে খাদের কিনারে ধাক্কা দিল। আমার পা পিছলে যাচ্ছিল। আমি জানতাম শক্তিতে তার সাথে পারব না, আমার সাহায্য দরকার ছিল। আমি বুক ভরে শ্বাস নিয়ে চিৎকার করে বললাম, রানিয়া, তুমি কি শুনেছ? ও আমাকে মারতে চায়। তুমি কি পরবর্তী শিকার হতে চাও? তারিক বিভ্রান্ত হয়ে থেমে গেল। ঠিক তখনই পাহাড়ের আড়াল থেকে রানিয়া বেরিয়ে এলো। সে হাঁপাচ্ছিল, তার হাতে ফোন ছিল এবং সে তারিকের ভিডিও করছিল। তারিক পাথর হয়ে দাঁড়িয়ে রইল। রানিয়া তার ব্যাগ দিয়ে তারিককে মারতে শুরু করল এবং চিৎকার করে বলল, তুমি খুনি, তুমি তোমার স্ত্রীকে মারতে চেয়েছিলে। তুমি আমাকে মিথ্যা বলেছ যে তোমরা শুধু ডিভোর্স নিচ্ছ। রানিয়া লোভী হলেও খুনি ছিল না। সে টাকা চেয়েছিল কিন্তু অপরাধী হতে চায়নি। আমার মেসেজ আর যা দেখল তাতে সে বুঝে গেল যে তারিক যদি তার 3 বছরের সঙ্গিনীকে মারতে পারে তবে একদিন তাকেও মারতে পারে। আমি শান্তভাবে বললাম, যথেষ্ট হয়েছে, তোমাদের আর ঝগড়া করতে হবে না, পুলিশ চলে এসেছে। ঠিক তখনই চারদিক থেকে সার্চলাইটের আলো জ্বলে উঠল। আমার ভাড়া করা ডিটেকটিভ এবং পুলিশ তারিককে ঘিরে ধরল এবং মাটিতে ফেলে হাতকড়া পড়াল। তারিক চিৎকার করে বলতে লাগল, লায়লা, আমাকে বাঁচাও, এটা ভুল বোঝাবুঝি ছিল। আমি করুণাহীন দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা কোনো ভুল ছিল না তারিক, তুমি সবকিছু পরিকল্পনা করেছিলে। তোমার একটাই ভুল হয়েছিল, তুমি সেই নারীকে অবজ্ঞা করেছিলে যে প্রতিরোধ করতে জানে। পুলিশ তারিককে নিয়ে গেল। আমি অফিসারকে আমার লুকানো রেকর্ডিং যন্ত্রটি দিলাম। এতে তার স্বীকারোক্তি আর খুনের পরিকল্পনা সব ছিল। আমি ব্যাগের গোপন ড্রয়ারে রাখা ঘুমের ওষুধ আর গ্লাভসও তাদের দেখালাম। 3 মাস পর আমি একটি সমুদ্র তীরবর্তী শহরের ছোট অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে আছি। আমি কোম্পানির প্রধান কার্যালয়ে বদলি হয়েছি। এটি এমন এক সুযোগ যা আমি আগে পরিবারের জন্য বারবার প্রত্যাখ্যান করেছিলাম। মা চিঠি লিখে জানিয়েছেন যে খাদিজা এখন বাজারে লটারি টিকিট বিক্রি করে আর কান্নাকাটি করে বলে যে সে যদি আমার সাথে ভালো ব্যবহার করত তবে আজ তার এই দশা হতো না। আমার কোনো আক্ষেপ নেই, জীবন ন্যায় বিচার করেছে। আমি গ্লাস তুলে নিজের নতুন জন্মের জন্য নিজেকেই অভিনন্দন জানালাম। অতীতের ক্ষতগুলো আজ আমার শক্তির প্রতীক। আমি হাসি মুখে আগামীর দিকে তাকালাম, যেখানে শুধু আনন্দ আর শান্তি অপেক্ষা করছে। আমার হার্টবিট বেড়ে গিয়েছিল ভয়ে নয়, বরং উত্তেজনায়। আমি চাইছিলাম সে সব কিছু স্বীকার করুক। আমি কান্নার স্বরে বললাম, তুমি কি বলছো তারিক? আমি বুঝতে পারছি না। তারিক অট্টহাসি দিয়ে উঠল এবং রাবার গ্লাভস পরতে পরতে বলল, এখনও বুঝতে পারছ না? তোমার এই মুখ আর কাজ নিয়ে তোমার পাগলামিতে আমি বিরক্ত। আমার অনেক টাকা দরকার লায়লা, যাতে আমি রানিয়া আর আমার ছেলের যত্ন নিতে পারি। আমি পাহাড়ের সাথে নিজেকে লেপ্টে দিয়ে জোরে জোরে কথা বলতে লাগলাম, যাতে রেকর্ডিংয়ে সব ধরা পড়ে। তারিক, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ? তুমি কি ওই মহিলার জন্য আমাকে ছেড়ে দিতে চাও? আমাদের সন্তানের কি হবে? সে গর্জে উঠে বলল, সন্তান, তুমি গর্ভবতী কিনা আমি তা বিশ্বাসই করি না। তুমি আজ মরবে। তোমার মরণেই আমি সব কিছু পাব। তোমার জীবনের ওপর আমি $5 লক্ষ বীমা করেছি, যা দুর্ঘটনা হলে $10 লক্ষ হবে। আমি চিৎকার করে বললাম, তুমি একটা দানব, আমাকে মারলে তুমি কি বিচারের ভয় করো না? ঠিক তখনই আমি ট্র্যাকিং ডিভাইসের এমার্জেন্সি সিগন্যাল চালু করে দিলাম। সে হাসতে হাসতে বিষের বোতল খুলল। কে জানবে আমি তোমাকে মেরেছি? আমি বলবো তোমার মাথা ঘুরেছিল আর তুমি পড়ে গিয়েছ। আমি শোকাতুর স্বামীর অভিনয় করব। কার সন্দেহ হবে? আমার মা, সে তো আমার চেয়েও বেশি তোমার মৃত্যু চায়। সে বিষ মাখা কাপড় নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি সরে গেলাম। সে আবার আক্রমণ করে আমাকে খাদের কিনারে ধাক্কা দিল। আমার পা পিছলে যাচ্ছিল। আমি জানতাম শক্তিতে তার সাথে পারব না, আমার সাহায্য দরকার ছিল। আমি বুক ভরে শ্বাস নিয়ে চিৎকার করে বললাম, রানিয়া, তুমি কি শুনেছ? ও আমাকে মারতে চায়। তুমি কি পরবর্তী শিকার হতে চাও? তারিক বিভ্রান্ত হয়ে থেমে গেল। ঠিক তখনই পাহাড়ের আড়াল থেকে রানিয়া বেরিয়ে এলো।
সে হাঁপাচ্ছিল, তার হাতে ফোন ছিল এবং সে তারিকের ভিডিও করছিল। তারিক পাথর হয়ে দাঁড়িয়ে রইল। রানিয়া তার ব্যাগ দিয়ে তারিককে মারতে শুরু করল এবং চিৎকার করে বলল, তুমি খুনি, তুমি তোমার স্ত্রীকে মারতে চেয়েছিলে, তুমি আমাকে মিথ্যে বলেছ যে তোমরা শুধু ডিভোর্স নিচ্ছ। রানিয়া লোভী হলেও খুনি ছিল না, সে টাকা চেয়েছিল কিন্তু অপরাধী হতে চায়নি। আমার মেসেজ আর যা দেখল তাতে সে বুঝে গেল যে তারিক যদি তার 3 বছরের সঙ্গিনীকে মারতে পারে তবে একদিন তাকেও মারতে পারে। আমি শান্তভাবে বললাম, যথেষ্ট হয়েছে, তোমাদের আর ঝগড়া করতে হবে না, পুলিশ চলে এসেছে। ঠিক তখনই চারদিক থেকে সার্চলাইটের আলো জ্বলে উঠল। আমার ভাড়া করা ডিটেকটিভ এবং পুলিশ তারিককে ঘিরে ধরল এবং মাটিতে ফেলে হাতকড়া পড়াল। তারিক চিৎকার করে বলতে লাগল, লাইলা, আমাকে বাঁচাও, এটা ভুল বোঝাবুঝি ছিল। আমি করুণাহীন দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা কোনো ভুল ছিল না তারিক, তুমি সব কিছু পরিকল্পনা করেছিলে। তোমার একটাই ভুল হয়েছিল, তুমি সেই নারীকে অবজ্ঞা করেছিলে যে প্রতিরোধ করতে জানে। পুলিশ তারিককে নিয়ে গেল। আমি অফিসারকে আমার লোকানো রেকর্ডিং যন্ত্রটি দিলাম। এতে তার স্বীকারোক্তি আর খুনের পরিকল্পনা সব ছিল। আমি ব্যাগের গোপন ড্রয়ারে রাখা ঘুমের ওষুধ আর গ্লাভসও তাদের দেখালাম। 3 মাস পর আমি একটি সমুদ্র তীরবর্তী শহরের ছোট্ট অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে আছি। আমি কোম্পানির প্রধান কার্যালয়ে বদলি হয়েছি। এটি এমন এক সুযোগ যা আমি আগে পরিবারের জন্য বারবার প্রত্যাখ্যান করেছিলাম। মা চিঠি লিখে জানিয়েছেন যে খাদিজা এখন বাজারে লটারি টিকিট বিক্রি করে আর কান্নাকাটি করে বলে যে সে যদি আমার সাথে ভালো ব্যবহার করত তবে আজ তার এই দশা হতো না। আমার কোনো আক্ষেপ নেই, জীবন ন্যায় বিচার করেছে। আমি গ্লাস তুলে নিজের নতুন জন্মের জন্য নিজেকেই অভিনন্দন জানালাম। অতীতের ক্ষতগুলো আজ আমার শক্তির প্রতীক। আমি হাসি মুখে আগামীর দিকে তাকালাম, যেখানে শুধু আনন্দ আর শান্তি অপেক্ষা করছে।